আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের উপর বেসিক 100% কভার করা হয়েছে এবং এই ক্লাসে আমরা তোমাদের সিকিউ যেটা আছে তোমাদের সৃজনশীল এটা 100% কভার হবে ইনশাআল্লাহ আজকের এই ক্লাস করার পরে। তো তোমরা এই ক্লাস করার আগে আগে যে বেসিক ক্লাসটা যেটা করাইছি ওটা অবশ্যই করে আসবে, নাহলে অনেক কিছু তোমাদের মানে আজকে বুঝতে সমস্যা হবে, কারণ ওটা তো একদম পুরো বেসিক ধরে ধরে করানো হয়েছে, কিন্তু এখানে তত বেসিক ধরে ধরে করানো হবে না। মানে তোমাদের যতটুকু মানে সিকিউ সলভ করতে যতটুকু লাগে ততটুকুই করানো হবে। এবং গত ক্লাসটা করার পরে যদি এই ক্লাসটা করো, এই অধ্যায়ের আশা করি মানে এমন কিছু থাকবে না যেগুলো তোমরা পারবা না, ঠিক আছে? মানে যে প্রশ্নই তোমার আসুক, তোমার এমসিকিউ দিক, সিকিউ দিক, আর বলো তোমার এমনি বেসিক থেকে শর্ট কোশ্চেন দিক, মানে সবগুলো তুমি পারবা ইনশাল্লাহ। তাহলে এই ক্লাসটা করার আগে অবশ্যই আগে ক্লাসটা করে আসবা। আর এই ক্লাসটা এটা তোমাদের বেসিক টু হিরো কোর্সের ক্লাস। কোন ক্লাস? বেসিক টু হিরো কোর্সের ক্লাস। এটা এসএসসি যাদের আছে, এসএসসি 26, 27 বা 2028 সালে যারা পরীক্ষা দিবা তার জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। তো প্রথমেই আমরা যে সিকিউলটা মানে সলভ করবো সেটা তোমাদের ঢাকা বোর্ড 2025 যেটা আছে, ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025 সেটা তোমাদের 1 নম্বর সিকিউ। দেখো এখানে কি বলেছে, তোমাদের প্রশ্নে বলেছে যে দুইটা সমীকরণ দিছে। 1 নম্বর সমীকরণে বলেছে যে পি একটা যৌগ যার সাথে পানি যোগ করলে এবং 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে, প্রভাবকের উপস্থিতিতে এবং 80°C তাপমাত্রায় যদি বিক্রিয়া করা হয় তাহলে ইথানল উৎপন্ন হয়। আচ্ছা, আর 2 নম্বর সমীকরণে বলেছে যে কিউ একটা যৌগ যার সাথে একটা জাইমন অক্সিজেন যোগ করলে আর একটা যৌগ উৎপন্ন হয় এবং যার সাথে আরেকটা জাইমন অক্সিজেন যুক্ত করলে এস একটা যৌগ উৎপন্ন হয়। আচ্ছা, এখন তোমাদের গ নম্বরে এবং এখানে বলেছে যে কিউ হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। কিউ কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। গ নম্বরে বলেছে যে উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষা করো। গ নম্বরে কি বলেছে? উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। তাহলে প্রথমে আগে বের করে যে পি যৌগটা কি, এখান থেকে আসছে কি আগে আমরা সমীকরণ লিখি যে পি একটা যৌগ যার সাথে যদি পানি যুক্ত করি H2 এবং 20% সালফিউরিক অ্যাসিড, 20% কি H2SO4 সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট HgSO4 এবং 80°C তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কি উৎপন্ন হয়? এখানে তোমাদের এখানে উৎপন্ন হলো ইথানল। কি উৎপন্ন হয়? ইথানল। এখন প্রশ্ন হলো এখানে তোমাদের বলেছে যে উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষা করো। তাহলে আমাদের আগে জানা লাগবে যে পি যৌগটা আসলে কি, তাই তো? তাহলে আগে দেখো এখানে হাইড্রোজেন যুক্ত পানি যুক্ত করার পরে ইথানল উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? ইথানল উৎপন্ন হয়েছে। আচ্ছা, ইথানলের সংকেতটা কি হলো? ইথানলের সংকেত যে গত যে বেসিক যেটা ক্লাস তোমাদের করাইছি ওটা করলে আশা করি মানে এটা তোমার তো আমার আর বলা লাগবে, তুমি নিজেরাই পারবা। ইথানলের সংকেত কি? ইথানল হলো একটা CHO থাকবে, CH3 বন্ড CHO। কারো যদি নামকরণে কোনো প্রকার সমস্যা থাকে তোমরা আগে যে বেসিক ক্লাসটা সেটা অবশ্যই অবশ্যই দেখে তারপরে এই ক্লাসটায় আসবে করতে। CH3 বন্ড CH, এটা হলো ইথানল। এখন দেখো পি একটা যৌগ, পি যৌগের সাথে পানি যুক্ত করার পরে এই যৌগটা আমরা পেলাম। তাহলে এই যৌগটা থেকে যদি একটা পানি বিয়োগ করি বা H2 বিয়োগ করি তাহলে কি পি যৌগটা পাবো না? আবার পির সাথে পানি যুক্ত করে যদি এই যৌগটা পাই, পি কিন্তু কোনো যৌগ না, পি একটা প্রতীকী অর্থে তোমাকে বোঝানো হয়েছে। পির সাথে যদি পানি যুক্ত করি তাহলে কি পাবো? CH3 বন্ড CH বা ইথানল পাবো। এই ইথানল থেকে যদি আমরা একটা পানি অপসারণ করি তাহলে কি পি পাবো না? হ্যাঁ, পি পাবো। তাহলে কি করবো? এখান থেকে আমরা একটা পানি অপসারণ করে দেবো, -H2 করে দেবো। কিভাবে করবো? দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা? এখানে হাইড্রোজেন আছে হলো 3টা আর একটা 4টা হাইড্রোজেন থেকে যদি 2টা হাইড্রোজেন চলে যায়, একটা পানির সংকেত কি H2 অণু মানে হাইড্রোজেন 2টা আর অক্সিজেন একটা। তাহলে 4টা হাইড্রোজেন থেকে যদি 2টা অক্সিজেন চলে যায় তাহলে হাইড্রোজেন কয়টা থাকে? 2টা থাকে। তাহলে হাইড্রোজেন থাকবে 2টা আর কার্বন আছে 2টা আর একটা অক্সিজেন তো চলে যাবে, যত পানির সাথে একটা অক্সিজেন থাকে অক্সিজেন চলে যাবে। তাহলে কি থাকে? একটা 2টা কার্বন থাকে আর 2টা হাইড্রোজেন থাকে। 2টা কার্বন 2টা হাইড্রোজেনের সংকেত কি বলো তো? কিভাবে লিখতে হয়? যে কার্বন একটা, এই কার্বন একটা, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, 2টা কার্বন 2টা হাইড্রোজেন। এবার কার্বনের হাত কয়টা? আমরা জানি বেসিক ক্লাসে খুব ভালো করে শিখেছি। কয়টা হাত? কার্বনের হাত থেকে 4টা। এইদিকে একটা হাইড্রোজেন নিয়ে গেলে বাকি হাত কয়টা থাকবে? 3টা। এই যে 3টা, দেখো এরও একটা চলে গেল, এই 3টা। তাহলে এখানে কি উৎপন্ন হয়? CH, 3টা বন্ধন CH। বলতে এটা কোন যৌগ? এটা কি? CH, থার্ড বন্ড CH, 3টা বন্ধন থাকার কারণে এর নাম কি হবে? অ্যালকাইন, মানে গোষ্ঠীর কিছু একটা হবে। অ্যালকাইন সমগোত্র, অ্যালকাইন গোষ্ঠীর কিছু একটা হবে। অ্যালকাইন সমগোত্র যেখানে হবে অ্যালকাইন নামের শেষে কি হয়? আইন যুক্ত হয়। কার্বন কয়টা? 2টা, তার মানে কি হবে?
মিথ ইথ, তাহলে ইথ যোগ আইন, তাহলে কি হবে ইথাইন, এর নাম কি হবে ইথাইন। লেখা যায় যে পি জায়গা কি ইথাইন লিখতে পারি আমরা, কি লিখতে পারি ইথাইন, সিএইচ থার্ড বন্ড সিএইচ, এখানে কি লিখবো সিআই পি মানে কি এখানে সিএইচ থার্ড বন্ড তিনটা বন্ধন সিএইচ, এর নাম কি ইথাইন, ইথাইন। ইথাইনের সাথে যদি পানি যুক্ত করি এবং এটা যদি প্রভাবকের উপস্থিতি বিক্রিয়া ঘটানো হলে তাহলে ইথানল পাবো, কি পাবো ইথানল পাবো। এবার দেখো বলেছে কি যে প্রশ্ন যে এই যে মানে ইথাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা তোমার সেটা প্রমাণ করা লাগবে বা সেটা তোমার বর্ণনা করা লাগবে। তাহলে কিভাবে বর্ণনা করতে পারি আমরা, এখানে ব্রোমিন দ্রবণ যে পরীক্ষা আছে সেটার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি যে ব্রোমিন কিসের মাধ্যমে, ব্রোমিন পরীক্ষার মাধ্যমে, ব্রোমিন পরীক্ষা। আচ্ছা ব্রোমিন পরীক্ষা কেমন, আচ্ছা আমরা জানি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি কি, যাদের কার্বন শিকলে একটার অধিক বন্ধন থাকে, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাদেরকে কি বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। কি বলে অসম্পৃক্ত, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তো এখানে দেখো ইথেনে কয়টা আছে, কার্বন কার্বন তিনটা বন্ধন আছে না, তখন ইথেন কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন না। তো এটা তো আমাদের ব্যাখ্যা করে দেওয়া লাগবে যে ইথেন মানে এটা কিভাবে হয়। তাহলে ব্রোমিন পরীক্ষার মাধ্যমে কিভাবে আমরা বের করতে পারি, দেখো প্রথমে ইথাইন আমরা নেব সিএইচ তিনটা বন্ধন সিএইচ, এর সাথে যদি আমরা বেসিক ক্লাসে খুব ভালোভাবে শেখাচ্ছি তোমাদের এটা দুই অণু ব্রোমিন নি, কি ব্রোমিন, এখানে কি হবে দেখো ব্রোমিন কয়টা, এখানে দুইটা, এখানে দুটো চারটা, বা ধরি যদি Br2 কয়টা তাহলে দুটা, টোটাল কত চারটা তো হয়। এই সি কয়টা দুইটা, তাহলে দুইটা কার্বন দুই পাশে দিয়ে দিলাম, কার্বনের হাত কয়টা সবসময় চারটা হাত হয়, ধরো এখানে একটা দুইটা তিনটা, এখানে একটা চারটা একটা দুইটা তিনটা, এই হলো কার্বনের হাত ধরো। তাহলে কার্বন এই পাশে একটা হাইড্রোজেন অলরেডি আছে, এই পাশে একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে ব্রোমিন আছে কয়টা দুইটা, এর জায়গায় দুইটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন যাবে, আর এখানে একটা ব্রোমিন যাবে। এটার নাম কি আসে বলো, নামকরণ এটা কি আসবে 1 1, বাট এখানে যদি নামকরণ করি কার্বন এখানে হবে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাহলে কিভাবে নামকরণ হয় 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন, হ্যাঁ টেট্রা ব্রোমো ইথেন। কিভাবে আসে 1 1 2 2, এই দেখো ইথেন কেন হলো, কার্বন কার্বন একক বন্ধন মানে কি এটা অ্যালকেন জাতীয় কিছু একটা চলে আসলো। আর ব্রোমিন কয়টা চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা ব্রোমিন থাকলে নাম কি, চারটা ব্রোমিন থাকলে মানে মোনো ডাই ট্রাই টেট্রা, তাহলে টেট্রা, তাহলে কি 1 2 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন। আচ্ছা এই যে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হয়েছে এটা কিন্তু বর্ণহীন হয়, কি হয় এটা বর্ণহীন, বর্ণহীন। এখন দেখো এই যে ব্রোমিন যেটা ছিল এটা কিন্তু লাল বর্ণের ব্রোমিন ছিল, কি ছিল লাল বর্ণের, কিসে ছিল লাল বর্ণের। এখন বিক্রিয়া করার পরে এই ব্রোমিনের যে লাল বর্ণটা থাকে সেটা অপসারিত হয় বা বর্ণ বিনষ্ট হয়ে বর্ণহীন হয়ে যায়, যার কারণে সকল যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে কি কি আছে, ধরো অ্যালকিন অ্যালকাইন এগুলো যারা আছে মানে অ্যালকিন অ্যালকাইন, তারপরে তোমার এই যে মানে ইথিন ইথাইন, এগুলো কি করে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো সেগুলো কিভাবে প্রমাণ করবো আমরা, এই ব্রোমিন যখন যোগ করবো, ব্রোমিন যোগ করার পরে এটা বর্ণহীন উৎপন্ন হবে। তো বর্ণহীন যদি উৎপন্ন হয় তখন আমরা বুঝবো সকল যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে তারা এই বর্ণহীন বা এই মানে তারা বিক্রিয়া করে বর্ণহীন উৎপন্ন করে, যে যৌগটা উৎপন্ন করে এটা কি বর্ণহীন, তাহলে বলতে পারি কি এটা এক ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর মধ্যে প্রমাণ হয় সকল যে মানে সকল যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো আছে তারা এই বিক্রিয়া প্রদর্শন করে, তার মানে ইথাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা আমরা এটার মাধ্যমে প্রমাণ করতে পারি। ঠিক আছে ক্লিয়ার, কোনো সমস্যা আছে এখানে, থাকার তো কথা না। গ নম্বর শেষ। এখন সে ঘ নম্বরে কি বলছে তোমাদের, আচ্ছা ঘ নম্বরে কি বলেছে, ঘ নম্বরে বলেছে উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। অর্থাৎ আচ্ছা আমি বিক্রিয়াটাকে লিখি, কিউ প্লাস একটা জাইমান অক্সিজেন যদি যোগ করে এখান থেকে উৎপন্ন হবে হলো আর একটা আর যোগ উৎপন্ন হয়, আর এর সাথে যদি আরেকটা জাইমান অক্সিজেন যুক্ত করে তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, একটা এস যোগ উৎপন্ন হবে। এখন বলে দিয়েছে যে কিউ যেটা, কিউটা কি দিয়েছে এখানে, কি হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তখন আমরা জানি কি অ্যালকোহলের সংকেত কি সিএন, অ্যালকোহলের সংকেত কি সিএনএইচ 2n+1
ওইস, দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তো দুই কার্বন মানে কি, সি দুইটা থাকবে, সি যদি দুইটা থাকে তাহলে হাইড্রোজেন কয়টা হবে, এই এন মানে এখানে যতগুলো হবে কার্বন যতগুলো হবে, হাইড্রোজেন সংখ্যা ওই কার্বনের ওই সংখ্যার সাথে 2 গুণ করার পরে একটা বেশি থাকবে, তাহলে 2 দুগুণে 4 আর 1 তাহলে 5টা, আর একটা ওইস থাকে, তাহলে C2H5 ওইস। এটা তাহলে কি কি সংকেত, CH3 বন্ড CH2 বন্ড ওইস, এটা কি দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তার দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি, ইথানল না, এর নাম কি ইথানল, ইথানল। তাহলে বুঝতেই পারলাম যে কিউটা কি ইথানল, ইথানলের সাথে CH3 বন্ড CH2 বন্ড ওইস, এই যে ইথানল, এর নাম কি ইথানল। এই ইথানলের সাথে যদি আমরা একটা জাইমন অক্সিজেন যুক্ত করি, জাইমন অক্সিজেন যুক্ত করলে আমরা কি পাবো, আর একটা যৌগ পাবো, কি যৌগ পাবো, আর যৌগ। এই আর যৌগের সাথে আবার জাইমন অক্সিজেন যুক্ত করলে একটা এস যৌগ পাবো। আগে আমরা সমীকরণটা বের করি, আসলে কি কি যৌগ বের করতে হবে বা কি কি যৌগ দেওয়া আছে এখানে। তো এখানে জাইমন অক্সিজেন যুক্ত করলে কি হয়, একটা পানি উৎপন্ন হয়, সবসময় কি উৎপন্ন, একটা পানি উৎপন্ন হয়। একটা পানি উৎপন্ন হতে গেলে কি কি লাগে বলো তো, একটা পানি যখন উৎপন্ন হয়, পানি মানে কি H2O না, এই দেখো এখান থেকে যখন অক্সিজেন যুক্ত হয় তখন এই H2 আর এই O এইটা আলাদা হয়ে যাবে, তাহলে কি থাকে বাকিগুলো আমরা লিখে দেবো, আর একটা অক্সিজেন যুক্ত হবে, তাহলে প্রথমে রাখলাম CH3, এই যে বন্ড, এই বন্ডটা লিখলাম। এবার দেখো এই CH এটা থাকে একটা অক্সিজেন থাকে না, তাহলে কি CHO, আর কিছু থাকে, আর কিছু থাকে না, প্লাস এখানে কি H2 একটা পানি উৎপন্ন হয় না, তাহলে এই যে একটা H2O। এখন দেখো এটা জিনিসটা কি, CH3 বন্ড CHO মূলক কিসে থাকে, তোমরা বেসিক ক্লাসে খুব ভালোভাবে শিখাইছি, CHO মূলক থাকে হলো অ্যালডিহাইডে, তাহলে অ্যালডিহাইডের নামকরণে কি হয়, শেষে অ্যাল যুক্ত হয়, তাহলে এখানে কি আছে মিথেন, মানে দুইটা ইথানল, এর নাম কি ইথানেল, দুইটা কার্বনের সাথে ইথানেল। তাহলে আমরা বুঝলাম যে আর যে যৌগ, আর যৌগটা কি, এটা হলো আর, তাহলে আর হলো ইথানল যৌগ, আর কি ইথানল যৌগ। এবার আর এর সাথে যদি আরেকটা জাইমন অক্সিজেন উৎপন্ন মানে যোগ করি তাহলে এস যৌগ পাবো, কি পাবো, এস যৌগ পাবো। তাহলে আরটাকে লিখি, দেখো এই যে 2 নম্বর ধাপে কি CH3 বন্ড CHO, এই হলো আর, এটা কি ইথানল। এর সাথে একটা জাইমন অক্সিজেন যুক্ত করি তাহলে কি পাবো, এখান থেকে এস যৌগ পাবো। তাহলে এসটা কি দেখো CH3 CHO, তাহলে আরেকটা ও যুক্ত হবে না, এখানে একটা ও তো যুক্ত হবে, তাহলে কি হবে CH3 বন্ড COOH। এখন দেখো এটার নাম কি, এই COOH মূলক থাকা মানে কি, এটা কি কার্বক্সিলিক মূলক বা জৈব অ্যাসিড মূলক না, তাহলে এটার নাম কি হবে, দুইটা কার্বন তাহলে কি ইথানোয়িক অ্যাসিড, এর নাম কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই সমীকরণে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, অর্থাৎ এখানে এটা কিসের মান, এটা হলো এস এর মান, এটা কিসের মান, এস এর মান। সেখান থেকে আমরা কিন্তু আর এবং এস আইডেন্টিফাই করতে পেরেছি, ঠিক আছে। তাহলে আর কোথায় গেল, এটা হলো আর, এটা হলো এস, দুইটা বের করা গেছে। এখন দেখো তোমাদের কি বলে দিয়েছে, এখন বলেছে যে উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব। আচ্ছা কিউ থেকে পলিমার, তাই তো। দেখো তাহলে আমরা পাশে লিখি যে আমরা কি কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি হলো কিউ জিনিসটা কি পেয়েছি, তাহলে এখানে আর হলো, আচ্ছা কিউ থেকে পলিমার, তাহলে কিউ কি পেয়েছে, এখানে কিউ হলো ইথানল, তাই না, এই যে ইথানল থেকে, এটা পাশে লিখি আমরা, দেখো এখানে কিউ হলো ইথানল, কিউ কি ইথানল, তাহলে CH3 বন্ড CH2 বন্ড OH, আর হলো ইথানেল CH3 বন্ড CHO, আর এস হলো ইথানোয়িক অ্যাসিড CH3 বন্ড COOH। এটা ক্লিয়ার। এখন বলিছে যে কিউ থেকে পলিমার বের করতে আমাদের, কিউ থেকে পলিমার। দেখো কিউ থেকে পলিমার কি আছে কি ইথানল থেকে পলিমার বের করতে হবে, তাই না, ইথানল থেকে পলিমার। আমরা সাধারণত তোমাদের বইতে যেটা শিখেছি সেটা হলো তোমাদের অ্যালকিন থেকে পলিমার করো, তাই না, আমরা তোমাকে শিখাইছি বা বইতে তোমার সব জায়গায় দেখবা অ্যালকিন থেকে পলিমারকরণ করা হয়। তাহলে এখানে আছে অ্যালকোহল, লাগবে অ্যালকিন, তাহলে কি করবো আমরা, প্রথমে অ্যালকোহলটাকে অ্যালকিনে পরিণত করব, তাই তো, অ্যালকোহলকে অ্যালকিনে পরিণত করব, তারপরে সেখান থেকে আমরা পলিমার করব। তাহলে অ্যালকোহলটা কি আছে, এখানে কিউটা কি, এখানে কি হলো অ্যালকোহল, তাহলে CH3 বন্ড CH2 বন্ড OH, এর নাম কি, তাহলে এটা হলো ইথানল। ইথানল থেকে আমরা কিসে যাব, অ্যালকিনে যাব। তাহলে অ্যালকিনে দেখলে কি করা লাগে, এখানে অ্যালকিনে যদি করতে যাই তাহলে কি এটা দেখো, সব সময় অ্যালকোহল থেকে যদি আমরা অ্যালকিনে যাই, অ্যালকিনে
অ্যালকোহল থেকে যদি অ্যালকিনে যাই তাহলে কি করা লাগবে, একটা পানি অপসারণ করলেই হয়ে যায়। তো পানি অপসারণ করতে কি একটা পানি অপসারণ করতে হবে H2। পানি যদি অপসারণ করে তাহলে কি শিখেছিলাম যে কোনো যৌগ যদি সালফিউরিক অ্যাসিড থাকে তখন বুঝে নিবা যে একটা পানি অপসারিত হয়। তো সালফিউরিক অ্যাসিডের সংকেত কি H2SO4। তাহলে এই যৌগটা H2SO4 প্রভাবক যদি দিই আমরা তাহলে একটা পানি অপসারিত হবে। পানি যদি অপসারিত হয় তাহলে কি হবে, দেখো পানি অপসারিত কিভাবে হবে, এখানে এই যে H2 এটা চলে যাবে, তাহলে কি থাকে বাকি যা থাকবে তাই, তাহলে কি H2 চলে গেলে কি থাকে, দেখো CH3 বন্ড CH3 বন্ড CH। তো এভাবে তো লেখা যাবে না, এবার লিখলে মিলবে না। তাহলে কি হয়, দেখো কার্বন কয়টা থাকে, পানিতে চলে যায়, তাহলে কি থাকে, চলে গেলে সি থাকে দুইটা, সি কয়টা দুইটা, আর এইচ থাকে তিনটার একটা চারটা, তাহলে C2H4 মানে কি, C2H4 মানে কি বলো, CH2 ডাবল বন্ড CH2। বুঝছো কেন ডাবল বন্ড আনলাম, কার্বন দুইটা, কার্বন হাত কয়টা চারটা, দুইটা হাইড্রোজেন নিয়ে গেছে, এই যেভাবে কার্বন হাত কয়টা, টোটাল কয়টা কার্বন হাত হলো চারটা, এই দুইটা হাইড্রোজেন নিয়ে গেছে, দুইটা ফাঁকা, আর এই পাশে যে কার্বন ওর হাত কয়টা চারটা, তাহলে এই পাশে একটা হাইড্রোজেন নিয়ে গেছে, এই পাশে একটা হাইড্রোজেন নিয়ে গেছে, এই দুইটা হয়ে গেল। তাহলে এবার দেখো মিলছে, কার্বন দুইটা হাইড্রোজেন চারটা, তাহলে নাম কি অ্যালকিন। কি পেলাম আমরা প্রথমে, অ্যালকিনের ইথিন পেলাম, কি পেলাম ইথিন, অ্যালকিনের কি পেলাম ইথিন পেলাম, অ্যালকিনের ইথিন পেলাম। দেখো ইথিন থেকে কিন্তু আমরা পরিমাণ করা শিখেছি না বেসিক ক্লাসে খুব ভালো করে, কিভাবে নির্ণয় করতে হয় পরিমাণ করে, ইথিন থেকে কিভাবে করবো। এই দেখো CH2 ডাবল বন্ড CH2, এটার এন সংখ্যক কি প্রভাবক, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1000 অ্যাটমস্ফিয়ার বায়ুমণ্ডল চাপে আর সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে, সামান্য অক্সিজেনের উপস্থিতিতে এটাকে যদি বিক্রিয়া করানো হয় তাহলে কি হবে, এখানে দেখো এই কার্বন ডাবল বন্ড বলো এক বন্ডে যায়, বেসিক ক্লাসে খুব সুন্দর করে শিখাইছি লাস্টের দিকে। তখন এই একটা বন্ড CH2 বন্ড, এখানে এন থাকবে, এটার নাম কি হবে, এটা ছিল কি ইথিন থেকে পলিইথিন, বা পলিইথিলিন তৈরি হবে। তাহলে কি পলিইথিলিন বা পলিথিন কি হবে, পলিথিন বা পলিইথিলিন, এই যে পলিথিন, এই পলিথিনটাই কিন্তু তোমার একটা কি পলিমারকরণ বিক্রিয়ার আগে প্রথম যেটা থাকে সেটা কি থাকে হলো মনোমার, এটা কি মনোমার, বিক্রিয়ার পরে উৎপন্ন তাকে কি বলে পলিমার বলে। তাহলে পলিথিন কি একটা পলিমার, এটা কি একটা পলিমার। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে উৎপাদ সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা কি বলেছিল, প্রশ্ন বলেছিল তোমাদের গ নম্বরে প্রথমেই যে উদ্দীপকের কিউ থেকে পলিমার করো এবং এস থেকে এস্টার প্রস্তুত করো। তো প্রথমে আমরা করলাম কিউ থেকে পলিমার করলাম, এখন আমরা করব কি থেকে এস থেকে এস্টার। ঠিক আছে, একটু ক্লিয়ার, একটু মুছে দিয়ে ঠিক আছে। আচ্ছা প্রথম ধাপ শেষ আমাদের, এবার দ্বিতীয় ধাপে কি বলেছে দেখো খেয়াল করো, দ্বিতীয় ধাপে বলেছে যে আমাদের এস থেকে এস্টার, এস কি ছিল ইথানোয়িক অ্যাসিড না, CH3 বন্ড COOH। আচ্ছা এস্টার জিনিসটা কি, এস্টার যে মূলক থাকে সেটা হলো তোমাদের বন্ড COOR মূলক থাকে, এটা হলো কিসের মূলক থাকে, এটা হলো এস্টারের, কার মূলক এটা এস্টারের এই মূলক থাকে। এখানে আর কি বোঝায়, আর মানে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা কি CnH2n+1, এটা কি অ্যালকাইল মূলক, অর্থাৎ এমন একটা রাসায়নিক এমন একটা সংকেত আমাদের এখানে আনা লাগবে বা এমন একটা যোগের আনা লাগবে যেখানে COOR থাকবে। তাহলে দেখো এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডটাকে যদি আমরা এস্টারে যাই, নিয়ম হলো তোমাদের এটা ইথানল যোগ করা লাগবে, কি যোগ করবে ইথানল যোগ করা লাগবে, এবং লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল যোগ করা লাগবে। ইথানল মানে কি CH3 বন্ড CH2OH, ইথানল যোগ করি আর লঘু সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু HCl, লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করি, তাহলে কি উৎপন্ন হবে দেখো মুছে দিয়ে দাও, এখান থেকে যদি যুক্ত করি তাহলে কি উৎপন্ন, দেখো এখানে CH3 বন্ড CH2 এটাকে এইভাবে লেখা যায় C2H5O, C2H5OH। তো এটা যুক্ত হবে তাহলে কি হবে, এখানে একটা পানি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে একটা, প্রথমে দেখো একটা পানি উৎপন্ন হবে, এই পানি যেটা উৎপন্ন হবে এটা কোথা থেকে আসলে, এটা এই দেখো এখানে
পানি উৎপন্ন হবে একটা, একটা এই OH আর একটা H যদি চলে যায় তাহলে কি উৎপন্ন হয়, দুটো যদি যোগ হয়, এটা H যোগ আর একটা OH যদি যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হবে, এখান থেকে H2 না একটা পানি উৎপন্ন হবে না, তো পানিটা একটা হয়ে গেল প্লাস, এবার কি উৎপন্ন হবে দেখো, বাকি যা থাকবে শুধু সেটুকু লিখে দেবো, তাহলে কি হলো এই দেখো CH3 বন্ড C+O আর কি আছে C2H5, C2H5 দেখো তাহলে কি হয়ে গেছে আমাদের, তাহলে কি উৎপন্ন হয় এটা, হ্যাঁ C2 CH3 C+O C2H5, এটা হলো ইথাইল ইথানয়েট, ইথাইল ইথানয়েট, এর নাম কি ইথাইল ইথানয়েট, এর নাম কি ইথাইল ইথানয়েট, ইথাইল, এর নাম কি ইথাইল, ইথাইল ইথানয়েট, ইথানয়েট। এখানে দেখো এই লাস্টে যেটা পাইছে C+O C2H5, এখানে দেখো এই C2H5 কে আর মূলক আসছে, এটা কি আর মূলক আসছে, কিভাবে বুঝবো আর মূলক, আর কি শিখেছিলাম আমরা সংকেত কি CnH2n+1, তাহলে CN C যদি দুইটা থাকে H থাকবে 2 গুণ 2 যোগ 1, তাহলে কত থাকবে C2H5, এটা কি মিলেছে দেখো C2H5 কি মিলেছে, এই যে মিলে গেছে C2H5, তাহলে কি হবে এটা C+O C2H, তাহলে কি হবে C+O, তাহলে এটা কি মূলক আসলো, এটা হলো অ্যালকাইল মূলক আসলো, এবং এই যে এটা টোটালটাকে কি বলে, টোটালটাকে বলে আমাদের এস্টার, কি বলে এস্টার। তাহলে আমরা কি প্রশ্নটা ছিল যে তোমাদের উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো, জাস্ট এই এতটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা প্রথমে আমাদের, এখন তো এটা শেষ, আচ্ছা এখন আমরা করবো হলো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো, কয় নম্বর, প্রথম সিকিউ আমাদের শেষ, তুই সিকিউ এই সলভগুলো তুমি সম্পূর্ণ ধরে ধরে করো, যেহেতু আমাদের মানে অনেকগুলো সিকিউ আজকে সলভ করবো আমরা, অনেক সময় লাগতে পারে, যার কারণে আমাদের ক্লাস হয়তো বা একটাই শেষ তা হতে পারে, লেকচার আকারে 2টা ক্লাস আপলোড হতে পারে, ঠিক আছে। প্রথম ক্লাস মানে আজকে প্রথম যেটা শেষ, এখন আমরা শিখবো 2 নম্বর সিকিউ। এখন দেখো 2 নম্বরে কি আছে, তোমাদের 2 নম্বরে যেটা আছে, 2 নম্বর সেটা হলো তোমাদের ময়মনসিংহ বোর্ড 2025, 2 নম্বর কি ময়মনসিংহ বোর্ড 2025, এখানে কি বলেছে দেখো, এখানে তোমার একটা উদ্দীপক দেওয়া আছে যে A+HBr ইকুয়াল টু, আচ্ছা A+HBr উদ্দীপক কি A+ হাইড্রোজেন ব্রোমাইড যোগ করা হয় কার উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে H2O2 বিক্রিয়া ঘটায়, এখানে উৎপন্ন করা হলো CH3 CH2 CH2Br, আচ্ছা CH3 CH2 CH2Br এটা উৎপন্ন করা হয়। এখন তোমাদের বলিছে ক নম্বরে ভিনেগার কাকে বলে, আচ্ছা ভিনেগার কাকে বলে বলো তো, ভিনেগার কাকে বলে, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ তাকে কি বলে, ভিনেগার বলে, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, ভিনেগার বলে। খ নাম্বার তোমাদের প্রশ্নে বলেছে যে অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয়, অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয় বলো, বেসিক ক্লাসে তোমাদের শেখাইছি যে অ্যালকিনকে প্যারাফিন কি হয় কেন বলে। অ্যালকিন সাধারণত কি সম্পৃক্ত হাইড্রোকার্বন না, ধরো তোমাদের ইথেন যদি দিই CH3 বন্ড CH3, এই যে ইথেন, ইথেনের কয়টা হাত, মানে কার্বনের 4টা হাত না, তাহলে এই দেখো ইথেন, তাহলে এটা হলো কি ইথেন, এটা কি একটা অ্যালকেন না, আচ্ছা অ্যালকেন, এই দেখো সবগুলো কি কার্বন কার্বনে একক বন্ধন বিদ্যমান না নাকি দ্বিবন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান, কার্বন কার্বন যে একক বন্ধন বিদ্যমান, এই একক বন্ধনগুলো খুবই শক্তিশালী হয়, যার কারণে এটা কি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কারোর সাথে আর বিক্রিয়া করতে চায় না, এই যে এই একক বন্ধনগুলো, এই যে হাইড্রোজেনের সাথে বন্ধনগুলো সবগুলো কি শক্তিশালী বন্ধন, যার কারণে এটা কি নিষ্ক্রিয়, প্যারাফিন শব্দ কি নিষ্ক্রিয়, তাই এটা কি কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, তাহলে কি বলে নিষ্ক্রিয় বা প্যারাফিন বলে। গ নম্বরে কি বলেছে দেখো, গ নম্বরে বলেছে যে এ যৌগের একটি প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো, এ যৌগের একটি প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। আমাদের আগে জানা লাগবে যে এ যৌগটা আসলে কি, এই যে এই যে যৌগটা এটা আসলে কি, দেখো এই বিক্রিয়া তো আমরা সবাই চিনি টুকটাক, যদি তুমি নাও জানো ধরো তুমি কিছুই পারো না, এখানে কি HBr আছে না, তার মানে কি এ যৌগের সাথে একটা HBr হাইড্রোজেন ব্রোমাইড যোগ করার পরে এই যৌগটা পেলাম, তাই তো, এর সাথে এটা যোগ করে এটা পেলাম, তাহলে এটা থেকে যদি হাইড্রোজেন ব্রোমাইড বিয়োগ করি তাহলে এটা পাবো না, বুঝতে পারিছো, এর সাথে যদি এটা যুক্ত করি তাহলে এই যৌগটা পাবো, আর এই যৌগটা থেকে যদি এই জাস্ট এতটুকু যদি বিয়োগ করে দিই বাদ দিই তাহলে এই যৌগটা ফিরে পাবো না, তাহলে কিভাবে হবে, ওখানে হাইড্রোজেন ব্রোমাইড বাদ দিতে হবে, কারণ হাইড্রোজেন আছে কয়টা, এখানে কার্বন আছে 3টা, থাকলো কার্বন 3টা এখানে, তাহলে কার্বন 3টা থাকলো C3,
হাইড্রোজেন এখানে আছে 3 4 5 6 7টা, 7টা থেকে চলে যাবে একটা, যে কটা থাকে 6টা। আর এখানে একটা বিআর, এই বিআরটা চলে যাবে, তাহলে এইচ বিআর বাদ, ধর এখান থেকে এই বিআরটা বাদ হয়ে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে C3H6। দেখো C3H6 এটা কোন যৌগ? সি কয়টা? 3টা, এই একটা কার্বন, এই একটা কার্বন, আর এই একটা কার্বন, C3H6। তাহলে হাইড্রোজেনের এই একটা 3টা বন্ধন হয়ে গেল H3, আর কটা থাকবে হাইড্রোজেন? আর থাকবে 3টা, এই লাস্টে থাকবে ধরো একটা, আর থাকে হাইড্রোজেন 2টা, তাহলে এখানে কটা হবে হাইড্রোজেন? এই থাকবে একটা, এখানে থাকবে আরেকটা, ডাবল বন্ড হয়ে যাবে। কেন হয়ে যাবে? কার্বন হাত করা 4টা, 2টা 3টা 4টা, তাহলে কয়টা? 3টা 4টা 5টা 6টা, এই তো মিলে গেছে। এটা কিভাবে লিখবো? এই হাইড্রোজেন এখানে না লিখে এখানে হাইড্রোজেন লিখতে হবে, তাহলে C3, সংকেতটা কি আসে? CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস এর সমীকরণটা সুন্দর করে লিখি HBr, HBr হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হলে CH3 বন্ড CH2 বন্ড CH2Br। এই দেখো এতটুকু সুন্দর, এতটুকু বিক্রিয়া, এটার নাম কি? এটার নাম কি? প্রোপিন। এর নাম কি? প্রোপিন। কেন এর নামকরণ প্রোপিন হলো বলো? প্রোপিন হওয়ার কারণ হলো এটা কি? একটা অ্যালকিন সদস্য। অ্যালকিন কিভাবে বুঝলাম? কার্বন কার্বন ডাবল বন্ড আছে তাই অ্যালকিন বুঝলাম। আর অ্যালকিনের কার্বন সংখ্যা কয়টা? একটা 2টা 3টা, তাহলে কয়টা? ইমিথ ইথ প্রোপ, তাহলে প্রোপ হবে। গ্রিক সংখ্যা সূচকে 3টা থাকলে প্রোপ বলে। বাট অ্যালকিনের নামকরণ শেষে কি আছে? ইন আসে, তাহলে কি? প্রোপযোগিন, প্রোপিন। এর নাম কি? প্রোপিন। তাহলে বুঝতে পারলাম যে এই যৌগটা আসলে কি? এই যৌগটা আসলে প্রোপিন। এটা মুছে দিই, এই যৌগটা আসলে কি? প্রোপিন। এই জায়গাটা কি? প্রোপিন। প্রোপিনের সাথে যদি এটা যোগ করে এটা পাই। এখন তোমার প্রশ্ন বলেছে, এটা কিন্তু নির্ণয় করতে বলিনি, নির্ণয় করে নিছি কারণ যে আমাদের এটা করা লাগবে। যে গ নম্বরে কি চাইছে? যে এই যোগে একটি প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। তার মানে এই যে অ্যালকিন জাতীয় যে প্রোপিন তৈরি করাটা সমীকরণ সহ ব্যাখ্যা করো। তার মানে জানি কি অনেকভাবে তো প্রস্তুত করা যায়। তো একটা হলো তোমার একটা যে প্রসেস, সেটা হলো অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়। কি থেকে প্রস্তুত করা যায়? অ্যালকোহল থেকে। তো যদি আমরা অ্যালকোহলের ভিতরে বা প্রোপানল, যেটা প্রোপানল যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের একটা পানি অপসারণ করে, তোমাদের একটু আগেই তো বললাম, একটু আগে 1 নম্বর যখন ঢাকা বোর্ড 2025 তোমাদের সলভ করলাম, তখন বলে দিলাম যে অ্যালকোহল থেকে যদি অ্যালকিনে যেতে হয় তাহলে একটা পানি অপসারণ করলেই এনাফ। তাহলে কি করবে? এখানে প্রোপিন আছে তাই তো, তারপর দেখবো প্রথমে নেবো প্রোপানল প্রস্তুতি। কিভাবে নেবো? প্রোপানল, এই যে প্রস্তুতি, এই যে প্রোপিন প্রস্তুতি। কিনা প্রথমে নেবো কি? প্রোপানল নেবো। প্রোপানল কি? CH3 বন্ড CH2 বন্ড CH2OH, এলো প্রোপানল। এর নাম কি? প্রোপানল। প্রোপানল। এই প্রোপানলের সাথে কি নেব আমরা? একটা পানি অপসারণ করব। পানি অপসারণ করতে গেলে কি করে? একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়ে লাগে। তুমি বলেছিলাম যে একটা যদি পানি অপসারণ করা লাগে, পানি যদি অপসারণ পানি যদি এখান থেকে কমাতে হয় তাহলে কি একটা সালফিউরিক অ্যাসিড যোগ করা লাগে। তাহলে কি? গাঢ় সালফিউরিক অ্যাসিড, পাতটা দিয়ে কিনতে হবে না, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা পানি অপসারণ করো এখান থেকে। একটা পানি অপসারণ করলে কি থাকে এখানে? এই দেখো এখানে পানি মানে কি? H2 চলে যাবে না, ওটা গেলেই তো হচ্ছে, তাহলে কি বাকিটুকু থেকে যাবে না? তাহলে কি হবে? এখান থেকে দেখো সি কটা থাকবে? সি থাকবে একটা 2টা 3টা, সি 3টা, H থাকবে এখানে 3টা 4টা 5টা 6টা, H6। দেখো তাহলে C3H6 হয়ে গেল। C3H6 এটা তো বললাম, এই যে তোমরা এই জায়গা দেখাইছিলাম যে গাঠনিক কিভাবে আসে। ঠিক আছে, C3H6 মানে কি? যে এইভাবে CH3 বন্ড CH2 ডাবল বন্ড CH, 3 4 5 6টা। ঠিক আছে, 2টা একটা 3টা হয়েছে, হয়নি তো? 2টা 3টা এখানে থাকবে CH2, 2টা 3টা 4টা, তাহলে 2টা 3টা 4টা। হ্যাঁ, এর নাম কি? ইথিন। প্রোপিন, এর নাম কি? প্রোপিন। তাহলে আমরা কি শিখলাম? আমরা প্রোপানল থেকে প্রোপিন শিখলাম। কত ইজি দেখছো? তোমাদের এই তোমার পরীক্ষায় দেয় কিনা আবার কি আছে, যারা বেসিক ক্লাস করেছে আমার আগে, যে বেসিক ক্লাসটা করে আসছো তাদের কাছে এটা পানি, মানে এটা কোনো ব্যাপারই না। এটা শিখলাম। 2 নম্বরে কি বলিছে? গ নম্বরে আর কিছু বলিনি, একটা সমীকরণ লিখলে তোমার জন্য যথেষ্ট। ঠিক আছে, তো এই যে এখান থেকে আমরা লিখবো যে প্রোপানল থেকে প্রোপিন বা অ্যালকোহল থেকে প্রস্তুতি। কি দেখলাম? অ্যালকোহল থেকে শিখলাম। কি দেখলাম? অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে। গ নম্বরে আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, মুছে দিলাম। ঘ নম্বরে কি বলেছে দেখো, ঘ নম্বরে বলেছে এ যৌগ থেকে একটি দ্রুত পলিমার গঠন সম্ভব যা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হলেও পরিবেশের জন্য ক্ষতিকর। রাসায়নিক সমীকরণ সহ বিশ্লেষণ করো। এ যৌগ থেকে একটি দ্রুত পলিমার গঠন করা লাগবে। ঠিক আছে, তাহলে এ যৌগটাকে ইথিন। আর দ্রুত পলিমার গঠন কি জানি? এ মানে কি? এ তো ইথিন না, এ মানে কি? প্রোপিন, সরি প্রোপিন। CH3 বন্ড CH বন্ড CH2। এই যৌগ কি ছিল?
প্রোপিন। প্রোপিন বলছে প্রোপিনের একটা পলিমারকরণ, তাহলে দ্রুত পলিমারকরণ কিভাবে করবে এটা, এন সংখ্যক CH3 বন্ড CH, তারপরে হ্যাঁ বন্ড CH3, এটাকে যদি পলিমারকরণ করা হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হলো 140 অ্যাটমসফিয়ার, 140 বায়ুমণ্ডলীয় চাপ, এবং এটা হলো তোমার 120 ডিগ্রি সেলসিয়াস আর টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো হয়, মানে পলিমারকরণ যদি করানো হয়, তাহলে কি হবে এখানে দেখো, এখানে উৎপন্ন হবে তোমার থার্ড ব্র্যাকেট CH3 বন্ড CH3 বন্ড, হ্যাঁ, আর এনটা বাইরে চলে আসবে। এটা তো বেসিক ক্লাস করেছো, এটা তো তাদের বেসিক কোনো ব্যাপারই না। এর নাম কি, এটা ছিল প্রোপিন, এটা কি ছিল প্রোপিন। প্রোপিন, প্রোপিন থেকে যদি পলিমারকরণ বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়, পলিপ্রোপিন উৎপন্ন হয়। কি হয়, পলিপ্রোপিন বা পলিমারকরণ, পলিপ্রোপিন, পলিপ্রোপিন। আজকের এই মানে সিকিউ সলভ ক্লাসটা করার পর এবং এর আগে মানে বেসিক যে ক্লাসটা করেছো তোমরা, ওইটা করার পর এটা করার করলে তোমার এই অধ্যায় মানে তোমরা আটকানোর মতো কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে। এইভাবে আমরা আজকে হিউজ পরিমাণ সিকিউ সলভ করবো, তার কারণে মানে ক্লাসটা একটু ডিউরেশনটা অনেক বড় হতে পারে, তার কারণে লেকচার একটা বা দুইটা বা তিনটা হতে পারে, ঠিক আছে। তো এই ক্লাসগুলো তোমরা করবা, তাহলে ঘ নাম্বারটা শেষ, ঠিক আছে। এই যে পলিপ্রোপিন উৎপন্ন, এগুলো কত ইজি, কত তোমার কতক্ষণ লাগবে, 5-7 মিনিটের ভিতরে মানে সৃজনশীল সেল মানে শেষ করার কোনো ব্যাপারই না, ঠিক আছে। যে পলিপ্রোপিন উৎপন্ন, এরপরে আমরা করবো 3 নাম্বার, ঠিক আছে, এটা মুছে ফেলি। এরপরে করবো আমরা 3 নাম্বার। এই 3 নম্বরে কোন প্রশ্নটা আছে, কত ইজি ইজি প্রশ্ন, ঠিক আছে। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে হলো যশোর বোর্ড 2025, যশোর বোর্ড 2025, যশোর বোর্ড 2025। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে দেওয়া আছে যে যৌগ এ বি সি এবং ডি, তার সংকেত দেওয়া হলো, প্রথমটা হলো H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড, এরপর হলো CH2 ডাবল বন্ড, CH2 মানে ইথিন, এরপর আছে CH থার্ড মানে ট্রিপল বন্ড CH মানে ইথাইন, তারপরে আছে ডি যৌগ হলো CH3 COO অর্থাৎ সোডিয়াম ইথানয়েট। আচ্ছা ক নম্বরে কি বলেছে দেখো, ক নম্বরে বলেছে যে ফরমালিন কাকে বলে, ক নম্বরে কি বলেছে যে ফরমালিন কাকে বলে। আচ্ছা ফরমালডিহাইড বা মিথানল, মিথানল চিনি আমরা HCHO, এই যে ফরমালিন বা মিথানল, এই ফরমালডিহাইড ও মিথানলের 40% জলীয় দ্রবণকে, কত পার্সেন্ট, 40% জলীয় দ্রবণকে তোমাদের ফরমালিন বলে। তাহলে এর কত পার্সেন্ট, এর 40% জলীয় দ্রবণকে, 40% জলীয় দ্রবণকে কি বলে, ফরমালিন বলে। কি বলে, ফরমালিন বলে, ফরমালিন। 40% জলীয় দ্রবণকে কি বলে, ফরমালিন বলে, ফরমালিন, ঠিক আছে। তাহলে ইথানল বা মিথানল বা HCHO এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। খ নম্বরে বলছে জৈব যৌগ অজৈব যৌগ থেকে আলাদা কেন। এখানে তোমরা জৈব যৌগ আর অজৈব যৌগের যে পার্থক্য আছে তোমাদের বইয়ের লাস্টের দিকে একদম লাস্টের পেজে একটা চার্ট দেওয়া আছে, এখানে পার্থক্য দেওয়া আছে, ওইটা লিখে দিবা। এরপরে গ নম্বরে বলছে সি থেকে জি যৌগ প্রস্তুতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো, সি থেকে ডি যৌগ প্রস্তুতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। আচ্ছা তাহলে এখানে দেখো সি যৌগটা কি, গ নম্বরে বলেছে যে সি থেকে ডি যৌগ প্রস্তুতি, ওখানে সিটা কি আছে, এখানে সি হলো CH ট্রিপল বন্ড CH। এখন বলো এটা কিসের সংকেত, তিনটা বন্ধন থাকা মানে কি অ্যালকাইন জাতীয় কিছু একটা হবে, তো অ্যালকাইন জাতীয় কি হবে, কার্বন আছে দুইটা, তার মানে ইথ, এবং নামকরণ শেষে কি হবে আইন যুক্ত হবে, তাহলে কি ইথাইন, এর নাম কি হবে ইথাইন, ইথাইন। এবং ডি যৌগটা কি, এ তো সি যৌগ, ডি যৌগটা কি, ডি যৌগ এখানে তোমাদের দেওয়া আছে হলো CH3COO CH3COO সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট। এখন বলেছে যে তোমার সি থেকে ডিতে যাওয়া লাগবে, কিসে লাগবে, সি থেকে ডিতে যাওয়া লাগবে। ইথাইন থেকে প্রথমে আমরা যেটা করবো সেটা হলো ইথাইন থেকে প্রথমে আমরা অ্যালডিহাইডে যাব, ইথানেল, ইথানেল থেকে আমরা যাব হলো কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, সেখান থেকে আমরা যাবো তোমাদের এই ইথানয়েড, সোডিয়াম ইথানয়েট আছে সেটা ওখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে পেয়ে যাবো। প্রথম ধাপ কি, আমরা প্রথম ইথাইন থেকে কিসে যাব, ইথানেলে যাব, ঠিক আছে। প্রথম নাম্বার এক ধাপ, তাহলে ইথাইন থেকে যখন ইথানেলে যাব,
তাহলে কি যোগ করতে হবে? একটা পানি যোগ করতে হবে। কি করতে হবে? একটা পানি যোগ করব। এবং এর প্রভাবক কি হবে? এর প্রভাবক হবে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। ঠিক আছে, 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, H2SO4 এবং 2% মার্কিউরিক সালফেট, HgSO4, এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তখন কি পাবো আমরা এখান থেকে? ইথানল পাবো। এখন দেখো ইথানল কিভাবে পাবো? এখানে এখানে H2O, এই দুইটা ওই H2 চলে যাবে হলো এখানে যুক্ত হবে, আর এই ওটা এখানে যুক্ত হবে। তাহলে কি হবে? দেখো CH, এখানে আছে হাইড্রোজেন আছে একটা, তাই তো? আর এই দুইটা যে কি হবে? তাহলে হাইড্রোজেন হবে তিনটা, আর কার্বন তো একটা আছে। তাহলে CH3, বন্ধন ছিল তিনটা কিন্তু ভেঙে হয়ে যাবে একটা। কিভাবে হবে? বেসিক ক্লাসে তোমাদের খুব ভালোভাবে ভেঙে ভেঙে বুঝাইছি। তাহলে CH3 বন্ড, এখানে কি CH তো আছে, তাহলে এই যে CH আর একটা এই যে অক্সিজেন সেটা তো যুক্ত হবে CH এ। তাহলে কি হবে? CH3 বন্ড CH হবে। দেখো এটা কি CH মূলক আছে না? তাহলে কি এর নাম কি হবে? এবং কার্বন সংখ্যা দুটো থাকলে কি হবে? ইথানেল। এর নাম কি হবে? ইথানেল। তাহলে আমরা প্রথম ধাপ যেটা সেটা পেয়ে গেলাম। প্রথম ধাপটা কি আমরা পেলাম? ইথাইন থেকে ইথানেল পেলাম। 2 নাম্বার যে ধাপ আছে সেটা হলো আমরা ইথানেল থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তাহলে কিভাবে পাবো? দেখো, ইথানেল বা অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড পেতে গেলে জাইমান অক্সিজেন যোগ করতে হয় না? আর জাইমান অক্সিজেন যোগ করার জন্য পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের একটা প্রভাবক নেওয়া লাগে। তাহলে CH3 বন্ড CHO, এর সাথে কি নেবো? একটা জাইমান অক্সিজেন যুক্ত করলেই আমরা পেয়ে যাবো। জাইমান অক্সিজেন কি হবে? কার উপস্থিতিতে বিক্রিয়া করে? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4, সালফুরিক অ্যাসিডে দুটো বিক্রিয়া করলে এটা পটাশিয়াম একটা জাইমান অক্সিজেন যুক্ত করে। এই জাইমান অক্সিজেনের সাথে তোমাদের এটা বিক্রিয়া করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। ইথানোয়িক অ্যাসিড কি উৎপন্ন হবে? দেখো, যা আসবে, যা আছে শুধু তাই লিখবো, শুধু এই অক্সিজেনটুকু লাস্টেরটা যুক্ত দেবে। তাহলে কি হবে? CH3 বন্ড COOH, শুধুমাত্র এই জাইমান অক্সিজেনের লাস্টে যে যুক্ত হবে, ঠিক আছে, বন্ধনের এই পাশে যে যুক্ত হবে এটা, তাহলে এর নাম কি হবে? ইথানোয়িক অ্যাসিড। কারণ কি দুইটা কার্বন আছে আর COOH কার্যকরী মূলক আছে। তাহলে কি হলো? ইথানোয়িক অ্যাসিড। এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এবার দেখো, ইথানোয়িক অ্যাসিড থেকে আমাদের মেন টার্গেট তো এই উৎপাদটা বের করা, তাই না? সোডিয়াম ইথানয়েড। তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে কি যোগ করলে আমরা এটা পাবো সেটা দেখাবো। 3 নম্বর ধাপ হলো আমরা এই যে কার্বক্সিলিক অ্যাসিড পেলাম, ইথানোয়িক অ্যাসিড পেলাম, CH3 বন্ড COOH, এর সাথে যদি কি যুক্ত করবো আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি। কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। এটা তোমাদের একদম প্রথমে ওই যে অ্যালকেন প্রস্তুতি ছিল না, একদম অ্যালকেন প্রস্তুতির সময় তোমাদের এই বিক্রিয়াটা ছিল। তাহলে এই দেখো, এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে কি পাবো আমরা? এখানে সোডিয়াম ইথানয়েড পাবো। তাহলে কি এই সব সময় এখানে একটা পানি উৎপন্ন হবে। কি পানি উৎপন্ন হবে? একটা পানি উৎপন্ন হবে। তাহলে পানি উৎপন্ন হলে কি হাইড্রোজেন কটা লাগে? হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন একটা। এই একটা হাইড্রোজেন যাবে, একটা OH যাবে। তাহলে কি উৎপন্ন করে এরা মিলে? হাইড্রোজেন প্লাস OH যুক্ত করে হবে হলো H2O, পানি উৎপন্ন করে, তাই তো? তাহলে এখানে লিখি, তাহলে একটা পানি উৎপন্ন হবে। আর এই যে Na আছে, Na এই হাইড্রোজেন জায়গায় প্রতিস্থাপিত হবে। তাহলে কি থাকে? CH3 বন্ড COONA প্লাস একটা পানি উৎপন্ন হয় H2O। এখন দেখো, তাহলে এটা কি হলো? এটাকে এই যে কাঙ্ক্ষিত যে উৎপাদ, এটা তো চাচ্ছিলাম আমরা, তাই না? এই যে ডি যেটা বের করতে বলেছে, এটাই তো ডি, এটাই তো সে ডি, তাই না? এটা তো বের করতে বললো। তাহলে কি করলাম আমরা? পরীক্ষায় দিয়ে বলিছে, মানে প্রশ্নে বলিছে যে উদ্দীপকে সি থেকে ডিতে যেতে। এই যে সি দেওয়া আছে, এখান থেকে বলিছে এই ডিতে যেতে। তাহলে কি প্রথম ধাপে কি করবো আমরা? দেখো যেটা কি আছে, ইথাইন, অর্থাৎ এটা অ্যালকাইন সদস্যের আছে। অ্যালকাইন থেকে যাব ইথানলে বা অ্যালডিহাইডে। অ্যালডিহাইড থেকে একটা সাইমোক্সেন যুক্ত করে আমরা যাবো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের সাথে। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আমরা যে কাঙ্ক্ষিত উৎপাদ তোমাদের সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে, সেটা এই যে পেয়ে গেলাম। এইবার এটুকু লিখলেই তোমার হবে। একটু বাংলা লিখে দিবা যে সাথে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মানে তোমার বেসিক ক্লাস এগুলো ভেঙে ভেঙে দেখাইছি, শুধু এগুলো লিখে দিলে তোমার এটা ফুল মার্ক পাবা। আচ্ছা, এবার ঘ নম্বরে কি বলিছে? এ এবং বি ব্যবহার করে CH গ্রুপ সম্বলিত সংরক্ষক পাওয়া যাবে কি? ঘ নম্বরে কি বলিছে? যে আচ্ছা, ঘ নম্বরে বলিছে তোমার, ঘ নম্বরে বলিছে যে সি এ এবং বি ব্যবহার করে। আচ্ছা, এটা কি? এখানে দেখো, এখানে এ কি দেওয়া আছে? এখানে এ দেওয়া হলো হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এটা এ। এরপরে কি দেওয়া আছে?
এবং বি বি হলো ইথেন, ইথিন, CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটা কি ইথিন না? দুইটা কার্বন আছে তাই, তবে ইথিন থেকে, তাহলে ইথিন এবং এ ব্যবহার করে CHO গ্রুপ সম্বলিত কি CHO, মানে এই গ্রুপের একটা কিছু থাকা লাগবে। তাহলে CHO গ্রুপটা কি আমরা জানি কি এটা কি ইথানে CHO, তাহলে কি থাকা লাগবে এটা সম্ভবত সংরক্ষক পাওয়া যাবে। কি সংরক্ষক মানে কি? ওই যে আমরা শিখেছি আমরা ফরমালিন, তারপরে কি মিথানল, ইথানল, ওইগুলো কি ফরমালিন জাতীয় ব্যবহার করা হয়। তাহলে প্রাকৃতিক বা রাসায়নিক যে সংরক্ষক পাওয়া যাবে সেগুলো বিশ্লেষণ করো। তাহলে কি করবো, কিভাবে তৈরি করতে হবে? প্রথমে আমরা যে ইথিন যেটা আছে, ঠিক আছে, এই ইথিনকে আমরা ইথানলে পরিবর্তন করবো। তাহলে মানে আমাদের করতে হবে প্রথম যে ধাপ সেটা হলো কি, আমাদের করতে হবে এখানে অ্যালকিন থেকে, কি অ্যালকিন থেকে যেতে হবে হলো অ্যালডিহাইডে, কিসে অ্যালডিহাইডে যেতে হবে। কি অ্যালকিন থেকে অ্যালডিহাইডে যেতে হবে। তাহলে কি করব, কিভাবে এটা করতে হয় দেখো, অ্যালকিন থেকে অ্যালডিহাইডে প্রথমে ইথিনের সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি, ইথিন CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি, কি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি, এবং প্রভাবক কি, এর প্রভাবক যদি হাইড্রোজেন পারঅক্সাইড কি H2O2, তাহলে যুক্ত করলে কি হবে দেখো, এখানে কি আছে CH2 ডাবল বন্ড CH2, একটা হাইড্রোজেন ব্রোমাইড আছে না, এই হাইড্রোজেনটা যুক্ত হবে CH2 এর সাথে, হাইড্রোজেন যুক্ত হবে কার সাথে, CH2 এর সাথে, এই যে হাইড্রোজেন যুক্ত হবে CH2 এর সাথে, এবং ব্রোমিনটা যুক্ত হবে এখানে। আমরা জানি কি কার্বনের হাত কয়টা, চারটা, তাহলে চারটার বেশি কিছু নিতে পারবে না। তাহলে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এই কার্বনের হাত হলো এই চারটা, আর এই কার্বনের হাত হলো এই চারটা। এখন দেখো এখানে হাইড্রোজেন আছে দুইটা, আর একটা হাইড্রোজেন আসলে হাইড্রোজেন হবে কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা, গাঠনিক সংকেত কি হবে তিনটা। আর এই কার্বনে হাইড্রোজেন আছে কয়টা, একটা দুইটা, আর একটা কি আসবে, ব্রোমিন আসবে। তাহলে এই যে ব্রোমিন, তাহলে এটা স্থূল সংকেত কিভাবে লেখা যায়, CH3 বন্ড CH2 বিআর, ঠিক আছে। তো এটা কি পেলাম আমরা প্রথমে, CH3 বন্ড CH2 বিআর, এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, কি প্রথম ধাপে এটা সেই, দ্বিতীয় ধাপে কি এর সাথে কি যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, CH3 বন্ড CH2 বিআর, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি NaOH, এই তোমরা সব জানো যে সোডিয়াম যেখানে থাকবে, এই যে হ্যালোজেন যারা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদেরকে নিয়ে চলে যাবে। তাহলে এই আর বিআর একসাথে চলে যাবে, তাহলে কি হতে হবে, সোডিয়াম ব্রোমাইড বা NaBr, তাই তো। তাহলে কি হবে NaBr প্লাস, এবার দেখো CH3 CH2OH, তাহলে এখানে কি উৎপন্ন হবে, এখানে CH3, ঠিক আছে, তারপরে CH2OH, তাহলে কি উৎপন্ন হবে দেখো, CH3 বন্ড CH2 ওএস, এর নাম কি দেখো, ওএস মূলক থাকা মানে কি, ওএস মূলক থাকা মানে কি অ্যালকোহল জাতীয় কিছু একটা না, তাহলে এটা কি হবে, সেই দুইটা মানে কি ইথানল, কি পেলাম আমরা এখান থেকে ইথানল, ইথানল। ইথানল থেকে আমার মেন টার্গেট কি, অ্যালকিন থেকে অ্যালডিহাইড, তাহলে কি করা লাগে মাঝখানে অ্যালকিন থেকে আমাদের অ্যালডিহাইড, তাহলে প্রথমে ইথানল বা অ্যালকোহল পেলাম, অ্যালকোহলের সাথে একটা জাইমোন অক্সিজেন যুক্ত করলে ইথানল পেয়ে গেলাম, তাই না। তো 3 নম্বর ধাপে কি হবে, অ্যালকোহল থেকে একটা জাইমোন অক্সিজেন যুক্ত করলে আমরা, হ্যাঁ, তাহলে অ্যালকোহল থেকে জাইমোন কিভাবে পাবো, এই দেখো CH3 বন্ড CH2OH, এর সাথে যদি আমরা কি যুক্ত করো, ওটা জাইমন অক্সিজেন যুক্ত করো। জাইমন অক্সিজেন কিভাবে আসে তোমাদের বলেছিলাম, যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, যেটা বিক্রিয়া করা জাইমন অক্সিজেন উৎপন্ন করে, জাইমন অক্সিজেন এর সাথে যুক্ত করলে কি হবে, CH3 বন্ড CH3 বন্ড, আচ্ছা জাইমন অক্সিজেন যুক্ত করলে জাইমন অক্সিজেন CH3 বন্ড COOH বন্ড, আচ্ছা CH3 বন্ড CH একটা পানি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, একটা পানি, তো এই H2 চলে গেল, তাহলে কি পানি উৎপন্ন হয়। তারপরে CHO প্লাস H2, এর নাম কি, দুইটা থাকলে কি হবে ইথানেল না, এর নাম কি ইথানেল, এর নাম কি ইথানেল, একটা পানি উৎপন্ন হয়, তাহলে আমাকে কাঙ্ক্ষিত উৎপাদ আমরা পেয়ে গেছি। এই যে ইথানেল, ইথানলকে কি বলে, ইথানল হলো ফলমূল সংরক্ষণে ব্যবহৃত হয়, ইথানলকে কি বলে, ফলমূল সংরক্ষণে ব্যবহৃত হলো, এই যে ইথানল, এটা ফলমূল সংরক্ষণে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বের করতে বলেছিলাম, যে অ্যালকিন থেকে অ্যালডিহাইড কিসের সাহায্যে, একটা ইথিন থাকা লাগবে, এর নাম কি ইথিন,
ইথিন থাকবে আর একটা এইটা থাকা লাগবে, H2O2 এটা থাকা লাগবে। এই দুইটা মিলে আমাদের একটা অ্যালডিহাইডের সিএইচও কি বন্ড সিএইচও মূলক থাকা লাগবে, বন্ড সিএইচও মূলক থাকা লাগবে। দেখো সিএইচও মূলককে পাইছি, তাহলে কাঙ্ক্ষিত যে উৎপাদ সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এটা হলো একটা পদ্ধতি। 2 নম্বরের একটা পদ্ধতি আছে, সেটা হলো মুছে দিই এটা। দুই নাম্বার যে পদ্ধতি আছে তোমাদের, সেটা হলো ডাইরেক্ট H2O2 দিয়ে হয় না, কিন্তু যদি CH2 ইথিনের সাথে ওজোনাইড বিক্রিয়া করি, ওজোনাইড বিক্রিয়া কি 3টা O2 যুক্ত করবে, কয়টা 3টা অক্সিজেন যদি যুক্ত করি তাহলে কি উৎপন্ন হয় দেখো। এখানে H2C, ঠিক আছে, এখানে একটা বন্ধনে এখানে একটা অক্সিজেন যাবে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই দেখো 3টা অক্সিজেন ছিল না, অক্সিজেন 3টা এইভাবে উৎপন্ন হয়। এর নামটা কি, ইথিলিন ওজোনাইট। এর নাম কি ইথিলিন ওজোনাইট, ইথিলিন ইথিলিন ওজোনাইট, ইথিলিন ওজোনাইট, এর নাম ইথিলিন ওজোনাইট। এই যে ইথিলিন ওজোনাইট, এর সাথে যদি আবার জিঙ্ক এবং পানির দ্বারা বিক্রিয়া করা হয়, দেখো এর সাথে যদি জিঙ্ক এবং পানি, এই যে জিঙ্ক এবং পানি, তাহলে এখান থেকে কি উৎপন্ন হয় দেখো, এখান থেকে ইথানল উৎপন্ন হয়, 2HCHO, 2HCHO মিথানল উৎপন্ন হয়, প্লাস জিঙ্ক অক্সাইড। তাহলে কি উৎপন্ন হবে, জিঙ্ক, এটা তোমাদের বইতে নাই, তাহলে কি এটা, এই যে এটার নাম কি মিথানেল, এর নাম কি মিথানেল বা ফর্মালডিহাইড, মিথানেল। এটা হলো মূলত তোমাদের যে ফরমালিন, সেটা এখান থেকে উৎপন্ন হয়। এটা একদম ক দাগে যেটা তোমাদের বুঝালাম, এখান থেকে মিথানল বা ফর্মালডিহাইডের 40% তৈল দ্রবণকে কি বলা হয় তোমাদের, ফরমালিন বলে। ঠিক আছে, 10/2025 এই প্রশ্নটা আমাদের শেষ। এখন আমরা করো, দেখো 4 দাগে কি আছে, 4 দাগে কি আছে তোমাদের, কোন সৃজনশীলটা আছে। তো 4 নম্বর তোমাদের আছে রাজশাহী বোর্ড 2025। 4 নম্বরে কি আছে, রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 2025। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে তোমাদের এক্স ও ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কি কি দেওয়া আছে, এক্স ও ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাদের আণবিক ভর 28 এবং 26, তাদের আণবিক ভর কি 28 এবং 26, এতটুকু তোমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন দেখো গ নম্বরে বলেছে যে এক্স যৌগ থেকে কিভাবে রেকটিফাইড স্পিড পাওয়া যায়, এক্স যৌগ থেকে কিভাবে রেকটিফাইড স্পিড পাওয়া যায়। তাহলে প্রথমে জানা লাগবে না যে এক্স যৌগটা আসলে কি। এখানে বলছে এক্স একটি যৌগ যার আণবিক ভর হলো 28 এবং এটি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে সম্পৃক্ত না। তাহলে অসম্পৃক্ত মানে কি, আমরা জানি কি অসম্পৃক্ত মানে অ্যালকিন আর অ্যালকাইন, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই দুইটার একটা যে কোনো একটা তো হবে, তাই না। অ্যালকেন তো হওয়ার সম্ভাবনা নেই যেহেতু অসম্পৃক্ত। এখন দেখো এর আণবিক ভর কত, 28। আমরা জানি কি কার্বনের আণবিক ভর কত, কার্বনের আণবিক ভর হলো 12 বা 12, এবং হাইড্রোজেনের আণবিক ভর কত, 1। হাইড্রোজেন আণবিক ভর কত, 1। এখন দেখো বানাতে হবে হলো 28। তাহলে কার্বন কয়বার যায়, তাহলে কার্বন 2বার যদি নিই, একটা কার্বন যদি 2বার নিই তাহলে কত আসবে, 12 দুগুণে 24, আর হাইড্রোজেন কয়টা লাগবে, তাহলে কয়টা লাগবে, 4টা। তাহলে এই তো হয়ে গেছে, তাহলে 12, তাহলে কয়টা আসবে দেখো, 28 হয় কিনা দেখো, কার্বন যদি 2টা নিই, কার্বন যদি 2টা নিই তাহলে কি হয়, কার্বন 2টা নিলে এখানে কত, এটা আণবিক ভর কত আসে দেখো, 12 গুণ 2 যোগ 1 গুণ 4, তাহলে 12 দুগুণে 24 যোগ 4, তাহলে কত 28। তাহলে মিলিয়েছে, তাহলে এটা কি C2H4। এখন বলো C2H4 এর এটার নাম কি, C2H4 এটা কি C2H4, তাহলে কি হবে এখানে CH2 ডাবল বন্ড CH2, এর নাম কি ইথিন না, এর নাম কি ইথিন কিনা, তাই বলো এর নাম ইথিন না। এই যে H2C ডাবল বন্ড CH2 মানে কার্বন 2টা হাইড্রোজেন 4টা, তাহলে এর নাম কি ইথিন। তাহলে এক্সটা কি সেটা বুঝতে আমরা, এক্স তাহলে কি আছে, এক্স আমাদের দেওয়া হলো ইথিন, তাই তো, ইথিন দেওয়া আছে এক্স। এবার বলেছে যে ইথিন থেকে মানে এই এক্স যৌগ থেকে কিভাবে রেকটিফাইড স্পিড পাওয়া যায়। এখন বলো রেকটিফাইড স্পিডটা কি, ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিড বলে। রেকটিফাইড স্পিড কাকে বলে, ইথানল এর 96% জলীয় দ্রবণকে কি বলে, রেকটিফাইড স্পিড বলে। এটা বিভিন্ন হয়েছে তোমাদের হোমিওপ্যাথি ওষুধে ব্যবহার করা হয়।
তাহলে দেখো, তাহলে আমাদের লাগবে কি, ইথিন থেকে বা অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়া লাগবে। কিসে যাওয়া লাগবে? অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়া লাগবে, তাই তো? বিষয়টা তো তাই দাঁড়ালো। দেখো তাহলে আমাদের যাওয়া লাগবে কি, অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে অ্যালকিন থেকে যাওয়া লাগবে কিসে? অ্যালকোহলে, অ্যালকোহলে যাওয়া লাগবে। এখন দেখো, অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে গেলে আমাদের নিয়ম কি? আমরা কোন নিয়মে যেতে পারি বলো? অ্যালকিন থেকে যে অ্যালকোহলে যাব, কিভাবে যাব? এর বিক্রিয়াটি কি? আমরা যদি ইথিনের সাথে CH2 ডাবল বন্ড CH2, এর নাম কি? ইথিন। ইথিনের সাথে যদি পানি যুক্ত করি, কি পানি যুক্ত করি, H2O, এবং ফসফরিক অ্যাসিডের সহায়তায়, কার সহায়তায়? ফসফরিক অ্যাসিডের সহায়তায়, অর্থাৎ প্রভাবক রূপে H3PO4, ফসফরিক অ্যাসিডের প্রভাবক রূপে, এবং উচ্চ তাপ এবং উচ্চ চাপ, এবং কি উচ্চ তাপ আর উচ্চ চাপে, উচ্চ তাপ আর উচ্চ চাপে, উচ্চ তাপে এবং উচ্চ চাপে যদি বিক্রিয়া করানো হয়, তাহলে এখানে কি উৎপন্ন হয়? দেখো, হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। অক্সিজেন আছে একটা। তাহলে কি উৎপন্ন হয়? দেখো, কার্বন আছে দুইটা, হাইড্রোজেন এখানে উৎপন্ন হবে তোমার CH3। এখানে হাইড্রোজেনের কাছে কয়টা? দুইটা না? মানে একটা হাইড্রোজেন যাবে এর সাথে, একটা হাইড্রোজেন যাবে কোথায়? এখানে হাইড্রোজেন আছে দুইটা, এই যে হাইড্রোজেন প্লাস আরেকটা হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এইভাবে তো আসে দুইটা হাইড্রোজেন। একটা হাইড্রোজেন যাবে এখানে, আর বাকি যে OH আছে তারা যুক্ত হবে কোথায়? এখানে। তাহলে কি হবে? দেখো, এখানে হবে CH2 বন্ড, সরি CH3 বন্ড CH2 OH। দেখো তাহলে কি অ্যালকোহল পেলাম? অ্যালকোহলের গাঠনিক সংকেত কি? OH না? মানে কার্যকরী মূলক কি? OH না? তাহলে কি এখানে অ্যালকোহল পেলাম? তাহলে এটার নাম কি বলো? CH3 বন্ড CH2OH। কার্বন করেছে দুইটা, কার্বন দুইটা থাকলে কি না হয়? এখানে ইথ জাতীয় কিছু একটা হবে। তাহলে ইথ দিয়ে এবং অ্যালকোহলের নামের শেষে কি যুক্ত হয়? নল যুক্ত হয়। তাহলে ইথ যোগ আনল, তাহলে ইথানল। এটা কি পেলাম? ইথানল। এই যে ইথানল, এর 96% জলীয় দ্রবণকে কি বলে? রেকটিফাইড স্পিড বলে। কি বলে? রেকটিফাইড স্পিড, সরি, আচ্ছা, রেকটিফাইড স্পিড বলে। ঠিক আছে, তাহলে এটা আমরা শিখে গেলাম। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল কিভাবে বের করবো এটা দেখে করলে এটুকুই তোমাদের জন্য এনাফ। এ দেখো, ঘ নম্বরে কি বলেছে, ঠিক আছে? দেখো ঘ নম্বরে কি বলেছে, তোমাদের ঘতে বলেছে যে ওয়াই যৌগটি থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা যায়, রাসায়নিক বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। আগে বের করা লাগবে যে ওয়াই যৌগটা আসলে কি। ওয়াই যৌগটা বলেছে যে এর আণবিক ভর হলো 26 এবং এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে 26 আছে কার? দেখো 26 সালে কার্বন কয়টা যায়? দুইটা। কার্বন দুইটা মানে কি? কার্বন 12 দুগুণে 24। এবং হাইড্রোজেন তাহলে কত যাবে? কটা লাগবে হাইড্রোজেন? 24 চলে গেলে তার থেকে দুইটা, তাহলে C2H2। তাহলে এটা গাঠনিক সংখ্যা কিভাবে আসে? দেখো C2H2, এই যে C2H2, তাহলে এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে একটা আছে হাইড্রোজেন। কার্বনের হাত কয়টা? চারটা। তাহলে এদিকে চলে যাবে তিনটা, একটা চারটা পূর্ণ। তাহলে কি হবে? CH ট্রিপল বন্ড CH। এর নাম কি? আমরা কি জানি? নাম ইথাইন। এর নাম কি? ইথাইন। বলেছে তাহলে ইথাইন থেকে, ঠিক আছে, ইথাইন থেকে আমরা পলিথিন এবং পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করা যাবে, সেটা বিক্রিয়া বিশ্লেষণ করে। এখন দেখো, আমরা যে বইতে শিখেছি বেসিক ক্লাসে যে আমাদের পলিমারকরণ বিক্রিয়া কার হয়? অ্যালকিনের হয় না? তো এটা কিন্তু কি ইথাইন কি অ্যালকাইন না? তো অ্যালকাইন থেকে আমরা জানি যে পলিমারকরণ বিক্রিয়া হলো অ্যালকিনে। অ্যালকাইন থেকে তো হয় না, তাহলে আমাদের প্রথমে অ্যালকাইন থেকে আমাদের আগে যাওয়া লাগবে হলো অ্যালকিনে, ঠিক আছে? ইথাইন থেকে অথবা ইথিনে যাওয়া লাগবে প্রথমে। ওই ইথিন থেকে তারপরে আমাদের পলিমারকরণ বিক্রিয়া যেতে হবে, তারপরে আমরা বিক্রিয়া দেখাতে পারবো। তাহলে প্রথমে আমাদের কি করা লাগবে? ইথাইন থেকে আমাদের অ্যালকিনে যাওয়া লাগবে, তাই তো? অ্যালকাইন থেকে অ্যালকিনে যাওয়া লাগবে। তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে হয় কিভাবে বলো? এই নিয়মটা কি? প্রথমে কি করবো আমরা? অ্যালকাইন থেকে অ্যালকাইন অ্যালকাইন থেকে যাবো আমরা কিসে? অ্যালকিনে। অ্যালকিন থেকে তারপর যাবো আমরা পলিমারকরণ বিক্রিয়ায়, পলিমার। ঠিক আছে, তাহলে ম্যাপটা কি বুঝছো? রোড ম্যাপ কিভাবে হবে? প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকিন, তারপর পলিমার। তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিনে কিভাবে যাবো? এখানে অ্যালকাইন দেওয়া আছে তোমাদের যে ইথাইনের সাথে যদি পানি যুক্ত করি, CH ট্রিপল বন্ড CH, ইথাইনের যদি পানি যুক্ত করি এবং প্রভাবক কি থাকবে? লেট, PD লেট এবং বেরিয়াম সালফেট না? হ্যাঁ, লেড এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যদি বিক্রিয়া করা হয়, তাহলে এখানে উৎপন্ন হবে তোমাদের অ্যালকিন। কিভাবে? দেখো H2O না, H2O, তাহলে কি উৎপন্ন হবে? দেখো ইথিন হবে, CH2 ডাবল বন্ড CH2।
এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা, তিনটা, চারটা, দুইটা, তিনটা, চারটা। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা হাইড্রোজেন আছে না? টোটাল চারটা হাইড্রোজেন এখানে হয়ে গেল। এর নাম কি পেলাম? ইথিন। কি থেকে কি পেলাম? ইথাইন থেকে। ইথাইন, ইথাইন থেকে ইথিন পেলাম। এখন দেখো ইথিন থেকে আমরা কি করব? প্রথমে কি বলেছি, এখান থেকে আমাদের পলিথিন, আচ্ছা প্রথমে কি পলিথিন প্রস্তুতি, তাহলে কি করবো প্রথমে আমরা? পলিথিন প্রস্তুতি, পলিথিন প্রস্তুতি, পলিথিন প্রস্তুতি, পলিথিন প্রস্তুতি। তাহলে পলিথিন প্রস্তুতি কিভাবে করবো? দেখো প্রথমে ইথিনের সাথে যদি, আচ্ছা কিভাবে করি, এটা হলো মূল যে পলিমার, n সংখ্যক ইথিন CH2 ডাবল বন্ড CH2, এই ইথিনকে যদি আমরা, ইথিনের সাথে যদি 1000 অ্যাটমস্ফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ কত, 1000 বায়ুমণ্ডলীয় চাপে, 1000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে যদি বিক্রিয়া করা হয়, তাহলে কি হবে? এখানে এখানে তাহলে ইথিন, ইথিন থেকে পলিইথিলিন বা পলিথিন উৎপন্ন হবে। ইথিন থেকে পলিইথিলিন বা পলিথিন উৎপন্ন হবে। কিভাবে? দেখো বন্ড ভেঙে যাবে, বেসিক ক্লাসে ভালোভাবে শিখাইছি। CH2 বন্ড, CH2 বন্ড, এখানে একটা N আসবে, এর নাম কি? পলিথিন। এর নাম কি? পলিথিন বা পলিইথিলিন। বুঝতে পারছো কিভাবে আসলে এটা? তাহলে পলিথিন প্রস্তুতি আমাদের এইভাবে করব। 2 নম্বর যেটা তোমাদের বলেছে যে এখান থেকে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করা যায় কিনা, ঠিক আছে? তাহলে পলিভিনাইল ক্লোরাইড কিভাবে উৎপন্ন করব? প্রথমে আসো ইথাইন, প্রথমে এটা শেষ, পলিথিন আমাদের শেষ, এখন পলিভিনাইল ক্লোরাইড। কি? পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? মুছে দিতে হবে এটা। পলিথিন প্রস্তুতি শেষ, হলো পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুতি। কি প্রস্তুতি? পিভিসি প্রস্তুতি, পিভিসি প্রস্তুতি, পিভিসি প্রস্তুতি। এটা কিভাবে করবো? দেখো প্রথম ইথাইন আছে, CH ট্রিপল বন্ড CH, এই ইথাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইড HCl যুক্ত করি এবং প্রভাবক কি থাকবে এখানে? প্রভাবক থাকবে হলো তোমার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং থাকবে হলো তোমাদের HgCl2। এর উপস্থিতি যদি বিক্রিয়া করানো হয় তাহলে এখানে কি উৎপন্ন হয়? দেখো এখানে CH2 ডাবল বন্ড CHCl, ভিনাইল ক্লোরাইড, CH2 ডাবল বন্ড CHCl। দেখো হাইড্রোজেন একটা HCl আছে না? তাহলে এখানে হাইড্রোজেনটা যুক্ত হবে কোথায়? এখানে যে, তাহলে CH2 হয়ে গেল, একটা CH থাকলো, CH, এর নাম কি? ভিনাইল ক্লোরাইড। এর নাম কি? ভিনাইল। এর নাম কি? ভিনাইল ক্লোরাইড, ক্লোরাইড। এটা তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে, ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইড থেকে এখন আমরা করবো হলো পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ পলি মানে কি? পলিমারকরণ করবো। এটা হলো মনোমার, এটা দিয়ে এবার পলিমারকরণ করবো। তাহলে এটা কিভাবে করে দেখো, প্রথমে ভিনাইল ক্লোরাইড প্রথমে নেব, কত সংখ্যক? n সংখ্যক ভিনাইল ক্লোরাইড নেব। তাহলে n সংখ্যক CH2 ডাবল বন্ড CHCl, ভিনাইল ক্লোরাইড নিলাম। এর প্রভাবক হবে জৈব পারঅক্সাইড। কি প্রভাবক হবে? জৈব পারঅক্সাইড, জৈব পারঅক্সাইড, জৈব পারঅক্সাইড। এবং এর প্রভাবক আরেকটা থাকবে হলো উচ্চ তাপ, উচ্চ তাপ এবং উচ্চ চাপ যদি বিক্রিয়া করানো হয় তাহলে কি হবে? দেখো তাহলে এখানে কি হবে? হ্যাঁ, যা আগে যেরকম করছে সেভাবে, যে বন্ড CH2 বন্ড সব একক বন্ধন হয়ে যাবে, CHCl বন্ড, এখানে এর নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড থেকে, ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন, পলিভিনাইল, পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন, ক্লোরাইড, ঠিক আছে? কি বের করতে বলেছে? যে আমাদের ঘ নম্বরে বলেছিল যে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করে দেখাও। তাহলে আমরা প্রথমে পলিথিন প্রস্তুতি করে দেখাইছি, আর পরে পিভিসি প্রস্তুতি করেও দেখাইছি। রাজশাহী বোর্ড 2025 এখানেই শেষ। এখন 5 নম্বরে দেখো কি আছে? চট্টগ্রাম বোর্ড 2025। 5 নম্বর তোমাদের চট্টগ্রাম বোর্ড 2025। দেখো 5 নম্বরে আছে চট্টগ্রাম বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025। এখানে কি বলেছে দেখো, তোমাদের এখানে বলেছে যে দুটা সমীকরণ দিছে। সমীকরণ দুইটা কি?
এক নম্বর সমীকরণ দিয়ে বলেছে ক্যালসিয়াম কার্বাইড CaC2 ক্যালসিয়াম কার্বাইডের সাথে যুক্ত করেছে কি 2 অণু পানি। 2 অণু পানি যুক্ত করার পরে উৎপন্ন হয় X একটি যৌগ। এটা X প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। X একটি যৌগ, তার সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি যুক্ত হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমাদের গ নাম্বারই বলেছে যে উদ্দীপকের X যৌগের অসম্পৃক্ততার সমীকরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ X যৌগ যে অসম্পৃক্ত সেটা সমীকরণ সহ ব্যাখ্যা করা হবে। এখন দেখো তাহলে প্রথম আমাদের প্রধান কাজ হবে যে প্রশ্নটা দেখে X যৌগটা কি সেটাকে বের করা, তাই তো? তাহলে X যৌগটা কি সেটাকে বের করার জন্য কি করব আমাদের, দেখো X যে বের করব, এই দুইটা যোগ করলে এটা পাই। তাহলে যদি এটা দুটো যোগ করে যদি এটা পাই, তাহলে এই টোটাল থেকে যদি এতটুকু বিয়োগ করি তাহলে এটা পাবো না। এই দুটা যোগ করে টোটালটুক পাই, তাহলে এতটুক থেকে যদি এতটুক বিয়োগ করি তাহলে কি এতটুক পাবো না। তাহলে একই কাজ করে, এখানে ক্যালসিয়াম আছে কয়টা, একটা, এখানে আছে কয়টা, একটা, তাহলে ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়ামের কোনো সমস্যা নেই। কার্বন আছে কয়টা, দুইটা, এখানে কোনো কার্বন আছে নেই, তার মানে এখানে কার্বন হবে দুইটা। এখন দেখো এখানে এই দুই দ্বারা গুণ করা মানে হলো এখানে হাইড্রোজেন আছে হলো চারটা, কয়টা আছে, চারটা, অক্সিজেন আছে দুইটা, হাইড্রোজেন চারটা, অক্সিজেন কয়টা, দুইটা, পাশে গুণ থাকা মানে সবার সাথে গুণ করা। এখানে ক্যালসিয়াম অক্সিজেন আছে কয়টা, এখানে অক্সিজেন আছে দুইটা আর হাইড্রোজেন আছে দুইটা। তো দেখো অক্সিজেন এখানে দুইটা এখানে দুইটা, তাহলে অক্সিজেন দুই পাশেই সমান, তাহলে অক্সিজেন আর আসবে না। হাইড্রোজেন এখানে আছে চারটা, এখানে আছে দুইটা, তাহলে হাইড্রোজেন এখানে কয়টা কম, দুইটা কম, তাহলে এখানে কি হবে, হাইড্রোজেন দুইটা। তাহলে C2H2 এটা কিসের সংকেত বলো, C2H2 এটা কিসের সংকেত, একটু আগে শিখালাম। C2H2 মানে হলো CH ট্রিপল বন্ড CH, তার মানে এটার নাম কি, ইথাইন। এর নাম কি, ইথাইন। ইথাইন কি, ইথাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তোমার সেটা সমীকরণ সহ প্রমাণ করা লাগবে, বিশ্লেষণ করা লাগবে। তাহলে ইথাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা আমরা দেখে বুঝতে পারছি যে দুইটার থেকে তিনটা বন্ধন আছে, যার কারণে এটা কি অসম্পৃক্ত। এখন এটা কিভাবে প্রমাণ করতে পারি, প্রথমে আমরা প্রমাণ করতে পারি ব্রোমিন দ্রবণ পরীক্ষা থেকে। কি থেকে, ব্রোমিন দ্রবণ থেকে, ব্রোমিন দ্রবণ। এই যে ইথাইন CH ট্রিপল বন্ড CH, এই ইথাইনের সাথে যদি লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যুক্ত করি, কি লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, কয় অণু, দুই অণু, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যদি যুক্ত করি তাহলে এখানে কি উৎপন্ন হবে, দেখো ব্রোমিন আছে কয়টা, দুইটা দুটো চারটা আর দুইটা আছে তো, তাহলে এখানে একটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন যাবে, তাহলে কি উৎপন্ন হয়, দেখো CHBr2 CHBr2 বন্ড CHBr2, এর নাম কি বলো। এখানে যদি এটা যদি গাঠনিকভাবে লিখতাম তো এইভাবে লিখতাম যে C কার্বনের হাত কয়টা, চারটা না, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, এখানে আছে একটা হাইড্রোজেন আর এখানে আছে একটা ব্রোমিন, এখানে আছে আরেকটা ব্রোমিন। এরও ঠিক একইভাবে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ব্রোমিন, এখানে আরেকটা ব্রোমিন। তাহলে এখানে দেখো এটার নামকরণ, এটা 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, তাহলে এটার নামকরণ কিভাবে আসে, 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন আসে না, দুইটা কার্বন তাহলে ইথেন, তো তাহলে 1,1,2,2 টেট্রাব্রোমো, টেট্রা মানে 4, ট্রাই মানে 3, টেট্রাব্রোমো ইথেন, টেট্রাব্রোমো কি ইথেন, ঠিক আছে। তাহলে এটা কি হবে, তাহলে আমরা কি এটাতে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি হবে, যে এটাতে উৎপন্ন হয় এখানে এই যে লাল বর্ণের ব্রোমিন, কি বর্ণের, লাল বর্ণের ব্রোমিন বর্ণহীন উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, বর্ণহীন, বর্ণহীন সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া দেয়, যার কারণে আমরা বলতে পারি যে ইথাইন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। ঘ নাম্বার কি বলেছে, দেখো ঘ নাম্বারে তোমাদের বলেছে যে 2 নম্বর সমীকরণ যেটা আছে সেখান থেকে Y থেকে ইথেন প্রস্তুত সম্ভব বিশ্লেষণ করো, ঠিক আছে। Y থেকে ইথেন প্রস্তুত সম্ভব বিশ্লেষণ করো। তাহলে প্রথমে দেখে নিই যে 2 নম্বর সমীকরণটা আসলে কি দেওয়া আছে। দেখো 2 নম্বর সমীকরণ তোমাদের দেওয়া হলো, 2 নম্বর বলেছে যে CH3 CH2 CH2Br, CH3 CH2 CH2Br এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস জলীয় বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হয়, এখানে এখানে উৎপন্ন হলো Y নামক একটি যৌগ উৎপন্ন করে, কি নামে, Y নামে একটি যৌগ আর NaBr যুক্ত হয়। দেখো সোডিয়াম ব্রোমাইড, তাহলে
আগের মতো একই কাজ করবো আমরা। টোটালটা থেকে যদি এতটুকু বিয়োগ করি তাহলে এতটুকু পেয়ে যাবো। তো দেখো এই সোডিয়াম ব্রোমিনকে নিয়ে চলে গেল সোডিয়াম ব্রোমাইড, বাকি যা থাকে সব ওয়াই না, শুধু সোডিয়াম আর ব্রোমিন চলে গেলে সোডিয়াম ব্রোমাইড হয়ে গেল, বাকি যা থাকবে সব ওয়াই না। তাহলে কি আসে দেখো, বাকি কি কি থাকে এখানে থাকে হলো ওয়াই, হলো কি হবে দেখো, ওয়াই হবে হলো CH3 CH2 CH2 আর একটা OH থাকে না, এই যে OH, তাহলে কি যুক্ত হবে OH। এখন তো এটা কার নাম, OH মূলক থাকা মানে অ্যালকোহল জাতীয় কিছু একটা হবে নামকরণে। তাহলে কি কার্বন আছে 3টা, তাহলে কি হবে প্রোপেন আর একটা যোগ নল, কারণ অ্যালকোহলে কি নল যুক্ত হয় না, তাহলে কি প্রোপানল। এর নাম কি, ওই যৌগটা কি আসলে প্রোপানল। এখন তোমাকে বলেছে যে এই প্রোপানল থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা, তাহলে আমার যাওয়া লাগবে কি, মেন টার্গেট কি, আমার যাওয়া লাগবে কিসে দেখো, ওয়াই কি প্রোপানল। প্রথমে যাওয়া লাগবে হলো আছে কি আমাদের রোড ম্যাপটা কি হবে, আমাদের আছে হলো প্রোপানল বা অ্যালকোহল আছে, তাই না, অ্যালকোহল থেকে যাওয়া লাগবে ইথেন প্রস্তুত। তাহলে ইথেন মানে কি অ্যালকেন, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকেন যাওয়ার সমীকরণটা কি হবে দেখো, প্রথমে অ্যালকোহল থেকে আমরা যাবো অ্যালডিহাইডে, কিসে যাব অ্যালডিহাইডে, অ্যালডিহাইড থেকে আমরা যাব হলো জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডে, জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের সাথে পরে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে কি পাবো আমরা এখানে অ্যালকেন পাবো, ঠিক আছে, কি পাবো অ্যালকেন পাবো। তাহলে প্রথমে দেখো আছে কি প্রোপানল আছে না, তাহলে প্রোপানল কি শুরু করি, তাহলে প্রথমে আমরা বিক্রিয়া শুরু করি, আমরা পেয়েছি কি প্রোপানল, ওয়াই মানে কি প্রোপানল, তাহলে CH3 CH2 CH2 OH। এই যে প্রোপানলের সাথে প্রথমে কি করব অ্যালডিহাইড, তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যেতে গেলে কি করা লাগে, একটা শুধুমাত্র একটা জাইমেন অক্সিজেন যুক্ত করলে তো হয়ে যায়, তাই না। তাহলে প্রোপানলের সাথে কি করে একটা জাইমেন অক্সিজেন যুক্ত করে দেবো, জাস্ট একটা জাইমেন অক্সিজেন যুক্ত করলেই আমরা এর প্রভাব কিসের মধ্যে জাইমেন অক্সিজেন যুক্ত হয়, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 একটুকে শিখালাম, এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, দুটো বিক্রিয়া করে জাইমেন অক্সিজেন উৎপন্ন করে, জাইমেন অক্সিজেনের সাথে যুক্ত হলে কি হয়ে যাবে, জাস্ট এই দেখো CH3 বন্ড CH2 বন্ড CHO প্লাস একটা পানি উৎপন্ন হবে, একটা পানি কিভাবে দেখো, এই যে H2 এই পানিটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এই অক্সিজেনটা এখানে যুক্ত হবে, তাহলে কি হবে CHO, এই টোটালটা জায়গা যদি হাইট হয়ে যায়, এই টোটালটা হাইট, সেখানে যদি একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে কি CH উৎপন্ন হবে না, তাহলে CH3 বন্ড CH2 বন্ড CHO, ঠিক আছে। এর নাম কি প্রোপানেল, এর নাম কি প্রোপানেল, এই যে প্রোপানেল, এই প্রোপানেলের সাথে আবার কি আমরা অ্যালডিহাইড প্রস্তুতি হয়ে গেল। এখন প্রোপানেলের সাথে আবার জৈব অ্যাসিডে যাওয়া লাগবে, তাহলে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড দিলে কি যুক্ত করা লাগে দেখো, এখানে একটা আমরা প্রথমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে একটা জাইমেন অক্সিজেন যুক্ত করব, আবার অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড থেকে কি যুক্ত করব, একটা জাইমেন অক্সিজেন যুক্ত করব, ঠিক আছে। দেখো আবার তাহলে প্রোপানেলের সাথে এবার প্রোপানেলের 2 নম্বর ধাপ হলো, 1 নম্বর ধাপ গেল, 2 নম্বর ধাপ কি প্রোপানেলের সাথে, তাহলে CH3 বন্ড CH2 বন্ড, এই প্রোপানেলের সাথে কি আবার একটা জাইমেন অক্সিজেন যুক্ত করতে হবে, দুইবার জাইমেন অক্সিজেন যুক্ত করলেই আমরা পেয়ে যাব কি, এই যে উপর যা আছে তাই, ওই তুমি লিখে নিবে, আমি লিখতেছি না, তাহলে কি হবে CH3 বন্ড CH2 বন্ড COOH, কি হবে এই অক্সিজেনটা এখানে যে যুক্ত হবে, তাহলে COOH, এর নাম কি প্রোপানোয়িক অ্যাসিড, এর নাম কি প্রোপানোয়িক অ্যাসিড। যাদের নাম পড়লে কোনো সমস্যা থাকে বেসিক ক্লাসটাকে দেখে আসবা, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে গেলাম। এখন এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে যা লাগবে কি আমাদের অ্যালকেনে বা ইথেনের প্রস্তুত। দেখো এবার কি করে করবে, এই যে আমরা যে ইথানোয়িক অ্যাসিডটা পেলাম, তাই না, CH3 বন্ড CH2 বন্ড COOH, এর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, কি 3 নম্বর সমীকরণ কি হবে, সেটা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। বেসিক ক্লাসে তোমাদের আমরা এটা মানে বেসিক ক্লাসে শিখাইছিলাম যে কিভাবে মানে জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল পাওয়া যায়, কিভাবে অ্যালকেন পাওয়া যায়, কিভাবে তখন শিখেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা লাগে। তো কি এই CH3 বন্ড CH2 বন্ড COOH, এর সাথে কি যুক্ত করব সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এর প্রভাবক কি উৎপন্ন হয় দেখো, প্রভাবক সোডিয়াম যুক্ত করে যদি তাহলে কি হবে CH3 CH2 COON, একটা পানি উৎপন্ন হয়, কি হবে একটা পানি উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এই যে H দুইটা ধরো এই H2 তাহলে এই পানিটুকু চলে যাবে, OH একটা H, তাহলে এই সোডিয়াম এখানে যুক্ত হয়ে প্রতিস্থাপিত হবে, তাহলে কি উৎপন্ন হবে দেখো
এখান থেকে একটা পানি উৎপন্ন হয়। পানি কি, ধরো এই যে OH আর একটা H দুটো যুক্ত হয়ে কি হবে, একটা পানি উৎপন্ন করে। বাকি যা থাকে সব একভাবে লিখে দেবো। তাহলে কি, যে দেখো CH3 বন্ড CH2 বন্ড C ডবল ও Na, এর নাম কি দেখো, মিথেন, ইথেন, হ্যাঁ ইথানয়েড, ঠিক আছে। এর নাম কি হবে, সোডিয়াম প্রোপানয়েড। এর নাম কি, সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম আছে, ইথানয়েড থাকলে যদি একটা CH3 তাহলে ইথানয়েড হবে, সোডিয়াম প্রোপানয়েড। এর নাম কি, সোডিয়াম প্রোপানয়েড, প্রোপানয়েড। এই সোডিয়াম প্রোপানয়েড পেলাম, ঠিক আছে। এখনো কিন্তু আমরা অ্যালকেন পাইনি। সোডিয়াম প্রোপানয়েডের সাথে যদি আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আবার যুক্ত করি, কি তাহলে 3 নাম্বার এখানে মুছে দিই, ঠিক আছে, মুছে দিলাম। 4 নাম্বার ধাপ, এই যে সোডিয়াম প্রোপানয়েডের সাথে CH3 CH2 বন্ড C ডবল ও Na, এর সাথে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি NaOH, এবং প্রভাবক কি থাকবে, প্রভাবক থাকবে মেবি ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড, যদি ক্যালসিয়াম অক্সাইড ও সোডা লাইমের সাথে যদি বিক্রিয়া করা হয়, তবে বইতে আছে বিক্রিয়াটা যে Na2 একটা কি উৎপন্ন করে, এখানে তোমরা ইথেন উৎপন্ন করবে, CH3 বন্ড CH3, কি হবে দেখো, কার্বন আছে কয়টা, 2টা না, তাহলে 2টা কার্বন চলে গেল, এই 3টা আছে, এখান থেকে আরেকটা আসবে, তাহলে 4টা হলো। তাহলে কি উৎপন্ন করে, Na2CO3 একটা কার্বন, তাহলে প্লাস সোডিয়াম কার্বনেট কি উৎপন্ন হয়, একটা সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, সোডিয়াম কার্বনেট উৎপন্ন একটা ইথেন উৎপন্ন হয়, এই যে কাঙ্ক্ষিত যে উৎপাদ, ঠিক আছে। এটাতে আমাদের লাগবে, তাই না, এই যে ইথেনটাই তো লাগবে, আর এটা কি সোডিয়াম কার্বনেট, তাহলে এই যে যৌগটা লাগবে। এটা আমরা পেলাম কিভাবে, প্রথমে অ্যালকোহল থেকে একটা ডাইমিন অক্সাইড যুক্ত করে অ্যালডিহাইড পেলাম, সেখান থেকে একটা ডাইমিন অক্সাইড জৈব অ্যাসিড পেলাম। জৈব অ্যাসিডের সাথে প্রথমে দুইবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করেছি, দুইবার, প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড, পরের বার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা লাইম সাথে যখন বিক্রিয়া করেছি, তখন আবার ইথেন পাইছি আর একটা সোডিয়াম কার্বনেট পেয়েছি। তাহলে 5 নাম্বার বুঝতে তোমরা আশা করি চট্টগ্রাম বোর্ড 2025। এখন আমরা করবো 6 নম্বরে, এটা আছে তোমাদের 6 নম্বর দিনাজপুর বোর্ড 2025। 6 নম্বরে আসলে তোমাদের দিনাজপুর বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025। দেখো এখানে কি আছে, তোমাদের এখানে হলো একটি উদ্দীপকের একটি টেবিল দেওয়া আছে, যেখানে দেওয়া আছে যৌগ A এবং B এবং সাধারণ সংকেতদের CnH2n+1OH এবং N এর মান হলো 12, এবং B একটি যৌগ যেখানে CnH2n এবং যার N এর মান হলো 2। এখন ক নাম্বার প্রশ্নে বলেছে যে উদ্দীপকের A যৌগটি থেকে ডিটারজেন্ট প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। তাহলে গ নাম্বারে কি বলেছে, যে উদ্দীপকের A যৌগ থেকে ডিটারজেন্ট প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। এখন দেখো A যৌগটি আসলে কি, এখানে A যৌগটি হলো CnH2n+1OH, অর্থাৎ অ্যালকোহল সমগোত্রীয় কিছু একটা হবে, OH দেখে চিনেছি। এখন এখানে N এর মান কত, N এর মান হলো 12, এখানে N এর মান কত, N = 12। তাহলে এই যৌগটি আসলে কি আসে, দেখো এই যৌগটি আসে C12H, 12 × 24 আর 1 25 25OH। এর নাম কি, এর নাম হচ্ছে লরাইল অ্যালকোহল, এর নাম কি, লরাইল অ্যালকোহল, লরাইল অ্যালকোহল, লরাইল অ্যালকোহল। এই লরাইল অ্যালকোহল থেকে আমাদের কি প্রস্তুত করতে বলেছে, আমাদের প্রস্তুত করতে বলেছে হলো এখান থেকে ডিটারজেন্ট প্রস্তুত করো। আচ্ছা ডিটারজেন্টের রাসায়নিক সংকেত কি বলো, ডিটারজেন্টের রাসায়নিক সংকেত হলো C12H25SO4Na, এর নাম কি, ডিটারজেন্ট, ডিটারজেন্ট। এদের বাণিজ্যিক নাম তো ডিটারজেন্ট, রাসায়নিক নাম কি, এর নাম হলো সোডিয়াম লরাইল সালফেট। এর নাম কি, রাসায়নিক নাম কি, সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল, সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট। এখন দেখো প্রস্তুতি কিভাবে করব, প্রথমে আমাদের অ্যালকোহল থেকে ধাপ 1 বা প্রথম নাম্বার কীভাবে শুরু করব, C12H25OH। এখানে দেখো প্রথমে আমরা এখানে সালফিউরিক অ্যাসিড যোগ করব, অর্থাৎ H2SO4, এবং সালফিউরিক অ্যাসিডের ধর্ম কি বলো, সালফিউরিক অ্যাসিড সবসময় একটা পানি উৎপন্ন করে না,
এবং পানি অপসারণ করে। তাহলে কি পানি উৎপন্ন করতে হলে কী করা লাগে? এখানে দেখো তো খেয়াল করে, যে পানি উৎপন্ন করতে যাই, এই যে H2 আর এখান থেকে একটা যদি অক্সিজেন চলে যায়, এই যদি আলাদা চলে যায় তাহলে কি থাকে? C12H25 এর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে না, তাই কি না? তাহলে এখানে কার্বন থাকে 12টা এবং হাইড্রোজেন থাকে হলো 26টা। তাহলে C12 হাইড্রোজেন থাকে কয়টা? 26টা। এবং কি থাকে? ASO4। এর নাম কি? এর নাম লরাইল হাইড্রোজেন সালফেট। এর নাম কি? লরাইল হাইড্রোজেন সালফেট। এর নাম কি? লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট এর নাম কি? লরাইল হাইড্রোজেন সালফেট। হাইড্রোজেন সালফেট। এখন দেখো, লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে যদি আমি এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, C12H26SO4, এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি NaOH, তাহলে কী হয় দেখো, এখানে আবার পানি উৎপন্ন হবে। কীভাবে পানি উৎপন্ন হবে দেখো, পানি উৎপন্ন মানে কি? H2O না, এখান থেকে একটা OH যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে কি থাকে? C12H25SO4 থাকবে এবং সোডিয়াম যে এখানে যুক্ত হবে, তাহলে কি হয়? SO4 আর Na। এর নাম কি? সোডিয়াম লরাইল সালফেট। অর্থাৎ এইটাই আমরা পেয়ে গেছি। তাহলে কীভাবে বুঝছো? তাহলে প্রথমে কীভাবে লরাইল অ্যালকোহল থেকে কীভাবে ডিটারজেন্ট প্রস্তুতি করতে হয়, ডিটারজেন্টের সংকেত হলো C12H25SO4 তাহলে আমরা প্রথমের সাথে যদি প্রথমে সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে পারি এবং সালফিউরিক যুক্ত করার পরে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আমরা এখানে সোডিয়াম লরাইল সালফেট পেয়ে যাব। ঠিক আছে, ঘ নম্বর দেখো কি বলছে। ঘ নম্বরে বলিছে কি যে বি একটি যৌগ, বি যৌগ হতে ক্লোরোমিথেন প্রস্তুত সম্ভব কিনা। তাহলে বি যৌগটা আসলে কি? বি যৌগটা হলো CnH2n এবং এর n এর সংখ্যা কত? এখানে n এর সংখ্যা হলো 2। তাহলে n এর সংখ্যা যদি 2 হয় তাহলে বলো এখানে বি এর মান কত? তাহলে n এর জায়গায় 2 যদি বসাই দিই তাহলে C2H4 কার সংকেত? CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ এটা কার সংকেত? ইথিনের সংকেত। বলিছে ইথিন থেকে ক্লোরোমিথেন সম্ভব কিনা। ইথিন থেকে ক্লোরোমিথেন পেতে গেলে কি করা লাগে? প্রথমে আমাদের অ্যালকেনে যাওয়া লাগে। তো অ্যালকিন থেকে অ্যালকেনে যাওয়া লাগবে। তাহলে প্রথম ধাপ কি আমাদের? প্রথম ধাপ হলো অ্যালকিন থেকে যা লাগবে কিসে? অ্যালকেনে, তাই না? অ্যালকেন থেকে তারপরে ক্লোরোমিথেন যুক্ত হবে, তারপরে কি? ক্লোরোমিথেন পাবো, ক্লোরোমিথেন তখন আমরা পাবো ক্লোরোমিথেন। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন কীভাবে প্রস্তুতি করতে হয় বলো? তাহলে অ্যালকিন দেখো ইথিনের সাথে CH2 ডাবল বন্ড CH2 এর সাথে যদি পানি যুক্ত করি, কি যুক্ত করব? হ্যাঁ, এর সাথে যদি পানি যুক্ত করি H2O এবং উচ্চ তাপ আর উচ্চ চাপে, উচ্চ তাপ প্লাস চাপ এবং প্রভাবক কি থাকবে? H3PO4। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে বলে তোমাদের ইথানল, CH3 বন্ড CH2OH। ইথানলের সাথে যদি আবার CH3 বন্ড CH2OH এর সাথে একটা ডায়মন্ড অক্সিজেন যুক্ত করি, প্রভাবক কি? K2, একটু আগে তোমাদের দেখাইছে এগুলো, K2Cr2O7 আর এখান থেকে কি? H2SO4। তাহলে কি এখানে কি উৎপন্ন হবে? ইথানল উৎপন্ন হবে। যে CH3 বন্ড CHO, এর নাম কি? ইথানল। CH3 বন্ড CHO প্লাস একটা পানি উৎপন্ন হয়, প্লাস কি উৎপন্ন হবে? একটা পানি। এখন দেখো এই ইথানলের সাথে যদি আবার ডাইমন অক্সিজেন যুক্ত করি তখন ইথানোয়িক অ্যাসিড পাবো, তাই না? CH3 বন্ড CH একটাকে দেখাইছি, তারপরে আবার দেখানো লাগতেছে, প্লাস যদি আবার একটা ডাইমন অক্সিজেন যুক্ত করি, প্রভাবক কি? যে একই সেম প্রভাবক, তাহলে কি উৎপন্ন হবে? ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে, CH3 বন্ড COOH। ইথানোয়িক অ্যাসিড থেকে যদি এবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি,
ইথেনিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড CH3 বন্ড COOH, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তখন আমরা কি পাবো? এখান থেকে পাবো হলো সোডিয়াম ইথানয়েড পাবো। তাহলে CH3 বন্ড COONA প্লাস H2O, সোডিয়াম ইথানয়েড পাবো। এই সোডিয়াম ইথানয়েডের সাথে যদি আমরা এখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি যদি বিক্রিয়া করে তাহলে মিথেন পাবো। কি পাবো? মিথেন পাবো। আমরা উপরে এক লাইন মুছে দিচ্ছি। তাহলে এই সোডিয়াম ইথানয়েডের সাথে যদি CH3 বন্ড COONA প্লাস আবার Na সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তাহলে দেখো Na2, তাহলে মিথেন উৎপন্ন হবে। CH4 প্লাস, এই ক্লাসের প্রথম দিকে তোমাদের ভালো করে বোঝাই দিয়েছি যে কীভাবে এটা আসলো। তাহলে CH4 প্লাস CH4 প্লাস Na2CO3 এই যে মিথেন পেলাম, এই মিথেনের সাথে যদি এবার ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাই, CH4 প্লাস ক্লোরিন 2, কার উপস্থিতিতে? আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মির উপস্থিতিতে। তাহলে কি উৎপন্ন হবে? দেখো তাহলে উৎপন্ন হবে CH3Cl প্লাস HCl, একটা হাইড্রোজেন একটা ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে একটা হাইড্রোজেন ক্লোরাইড থাকলে কি থাকে? CH3Cl প্লাস একটা HCl। এটা হলো তোমাদের ক্লোরোমিথেন। এর নাম কি? তোমাদের যে কাঙ্ক্ষিত যে উৎপাদ আইছে ক্লোরোমিথেন, তাহলে এর নাম কি? ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন। প্রধান ধাপ কি? মেন আমাদের করা লাগবে কি বলো? মেন করা লাগবে হলো এইটা, ঠিক আছে? এইটা করা লাগবে যে অ্যালকিন থেকে ক্লোরোমিথেন। তো অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে গেলে কি করা লাগে? পানি যুক্ত করে প্রথমে অ্যালকোহলে আসা লাগে, অ্যালকোহল থেকে তারপরে জাইমন অক্সিজেন যুক্ত করে আমরা পাবো ইথানল বা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাথে আবার একটা জাইমন অক্সিজেন যুক্ত করলে পাবো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তখন পাবো সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েডের সাথে যদি আবার সোডা লাইম সহ যুক্ত করি তখন পাবো হলো মিথেন। মিথেনের সাথে যদি ক্লোরিন যুক্ত করি তখন পাবো ক্লোরোমিথেন। তাহলে 6 নম্বর জিনিসগুলো অনেক ইজি এটা। এরপরে করবো আমরা হলো 7 নম্বর। এরপর 7 নম্বর আছে সিলেট বোর্ড 2025। সিলেট বোর্ড 2025। দেখো এখানে কি দেওয়া আছে? উদ্দীপকে দুইটা সমীকরণ 1 নম্বরে দিয়ে বলেছে যে এখানে X হাইড্রোকার্বন যার আণবিক ভর হলো 42 বা 42 এবং 2 নম্বর Y সম্পৃক্ত হাইড্রোকার্বন যার আণবিক ভর হলো 58। বলেছে যে গ নম্বরে X একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। তাহলে বিক্রিয়া সহ ব্যাখ্যা দিলে X একটা হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত, তাহলে X এর আণবিক ভর আগে বের করে যে X আসলে যৌগটা আসলে কি। দেখো দেওয়া আছে এখানে X এর আণবিক ভর কত? 42। এখন প্রথমে দেখো যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা এটা যে কোনো একটা হাইড্রোকার্বন যদি হোক তাহলে কি থাকে? হাইড্রোজেন এবং কার্বন থাকে। তার মধ্যে কার্বনের আণবিক ভর কত? কার্বনের আণবিক ভর হলো 12 আর হাইড্রোজেনের কত? 1। এখন দেখো 42-এর ভিতরে কার্বন কতবার যায়? তো 3 বারং 36, 4 বারং 48, তাহলে 3 বার যায়। কার্বন যদি 3টা নিই তাহলে হাইড্রোজেন কয়টা থাকে? 3 বারং 12 গুণ 3, 3 বারং কত? 36। তাহলে 42 থেকে 36 যদি বিয়োগ দিই তাহলে কত থাকে? 4, 5, 6। তাহলে হাইড্রোজেন কটা থাকবে? 6টা। বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে এই বিষয়ে? তাহলে C3H6 কার সংকেত বলো? প্রোপিনের না? প্রোপিনের সংকেত কি? CH3 বন্ড ডাবল বন্ড CH2, তাহলে 3, 4, 5, 6 CH3 CH ডাবল বন্ড CH2 এর সংকেত কি? প্রোপিন। এখন প্রোপিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা তোমার মানে দেখাতে হবে প্রমাণ করে। তাহলে প্রোপিনের অসম্পৃক্ত মানে অ্যালকিন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যারা আছে তারা কি কি বিক্রিয়া প্রদর্শন করে? প্রথমত হলো বিয়ার দ্রবণ পরীক্ষা, তারপরে কি তোমার হলো ওই যে গোলাপি বর্ণের পটাশিয়াম আচ্ছা বিয়ার দ্রবণ পরীক্ষা, প্রোপিনের সাথে আয়রন অক্সিজেন যুক্ত করলে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে যেটা গোলাপি বর্ণ দ্রবীত হয়, একটা কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো এখানে প্রথমে বিয়ার দ্রবণ পরীক্ষা দিয়ে দেবা। বিয়ার দ্রবণ পরীক্ষা একটু আগে যেগুলো করালাম সেগুলো বিয়ার, আর 2 নম্বর দিয়ে দেবা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা।
ব্রোমিন দ্রবণ পরীক্ষা। দুটো দেখালেই তোমার এটা ফুল মার্ক পাবা। ঠিক আছে, গ নম্বর হয়ে গেল। ঘ নম্বরে কি লিখছে দেখো, ওয়াই থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব হবে কি? ওয়াই থেকে জৈব অ্যাসিড সম্ভব হবে কি? আগে দেখো ওয়াই আসলে কি। ঠিক আছে, ওয়াই যৌগটা আসলে কি? এখানে বলেছে ওয়াইয়ের আণবিক ভর হলো 58 এবং এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি সম্পৃক্ত? তাহলে এখানে কার্বন কয়টা আছে? কার্বন যদি 12 হয়, 4 বারং 48, 5 বারং 60, তাহলে 4টা আছে। কার্বন কয়টা আছে? 4টা। আর হাইড্রোজেন কত হলো? 4 বারং 48, তাহলে হাইড্রোজেন কয়টা? 10টা। তাহলে C4H10, এটা কোন সম্পৃক্ত হাইড্রোকার্বন? তাহলে কার্বন সকল কত হবে? সম্পৃক্ত যেহেতু সেগুলো কার্বন সকলগুলো কত হবে? একক বন্ধন বিদ্যমান। এই সকল একক বন্ধন বিদ্যমান। কার্বন কয়টা? 4টা। এই যে 3টা হাত, 2টা হাত, 3টা হাত, তাহলে এখানে সব হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে গাঠনিক সংকেত কি আসে বলো তো? গাঠনিক সংকেত কি আসে? CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, তাহলে 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা কি? বিউটেন। এর নাম কি? বিউটেন। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে জৈব অ্যাসিড প্রস্তুত করতে হবে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড। তাহলে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করে কিভাবে বলো? অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত হলে প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বিউটাইল ক্লোরাইড উৎপন্ন করতে হবে, তাই না? তো দেখো প্রথমে ধাপটা কি হবে? CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এর সাথে যদি ক্লোরিনে যুক্ত করি, ক্লোরিন যুক্ত করলে সবসময় একটা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। কি হয়? একটা HCl বা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে বাকি কি থাকে দেখো, একটা হাইড্রোজেন যদি এখান থেকে চলে যায়, তাহলে এখানে CH3 বন্ড CH2 বন্ড CH2Cl, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 ক্লোরিন প্লাস একটা HCl। এখানে কি ঘটে? এখানে দেখো ক্লোরিন আছে কয়টা? 2টা। তাহলে এখান থেকে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। 2টা থাকে আর একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যায়, আর একটা হাইড্রোজেন বের হয়, এখান থেকে ক্লোরিন 2টা থেকে একটা ক্লোরিন আসে, এই HCl গঠন করে। আর এখান থেকে যে আরেকটা ক্লোরিন থেকে যায়, সে ক্লোরিনটা এখানে এসে যুক্ত হয়। তো এটার নাম কি হয়? এটার নাম হয় তোমার বিউটাইল ক্লোরাইড। বিউটাইল ক্লোরাইড বিউটাইল ক্লোরাইড ক্লোরাইড কেন বিউটাইল ক্লোরাইড নামকরণ হয়? এখান থেকে বিউটান থেকে একটা হাইড্রোজেন কমে যায়, তাহলে বিউটাইল মূলক, ওই যে অ্যালকাইল মূলক যেটা, এবং একটা ক্লোরিন যুক্ত হওয়ার কারণে এটার নাম কি হয়? বিউটাইল ক্লোরাইড। এবার এই বিউটাইল ক্লোরাইডের সাথে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড, এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে বিউটানল উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি, তাহলে কি উৎপন্ন হবে? বিউটানল এবং NaCl উৎপন্ন হবে। বিউটানল CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ধন CH2OH, এই NaCl এর সাথে OH2 কোথায় যুক্ত হবে? এখানে। আর এই Cl এর সাথে Na যুক্ত হয়ে কি যুক্ত হবে? NaCl প্লাস NaCl, তাই তো? তাহলে এই যেটা পেলাম, এটা কি পেলাম? বিউটানল। এর নাম কি? কার্বন কয়টা আছে? 1 2 3 4টা, দেখার কারণে কি হবে? বিউটানল। এর নাম কি হবে? বিউটানল। বিউটানল। এই বিউটানল যখন পেয়ে গেছি, তাহলে সেটা জাইমন অক্সিজেন যুক্ত করলে কি হবে? অ্যালডিহাইড বা বিউটানল পাবো। তার সাথে আরেকটা জাইমন অক্সিজেন যুক্ত করলে কি পাবো? বিউটানোইক অ্যাসিড পাবো। ঠিক আছে, তাহলে বিউটানোইক অ্যাসিড যখন পেয়ে যাবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদ, সেটা কি বলেছে যে ওয়াই যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কি? হ্যাঁ, ওয়াই যৌগ থেকে জৈব অ্যাসিড সম্ভব। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। এবং এটা কিন্তু তোমাদের বেসিক টু হিরো ফ্রি কোর্সের ক্লাস। এটা বেসিক টু হিরো ফ্রি কোর্সের এটা কিন্তু ক্লাস। তো যারা যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এবং এটা কিন্তু তোমাদের পার্ট 1, যেহেতু ক্লাসটা অনেক বড় হবে, যেন পার্ট 1-এর এটা ক্লাস। যদি পার্ট 2 পেতে চাও, তাহলে কমেন্টে, মানে এই ভিডিওর নিচে কমেন্টে বলো যে পার্ট 2 পেতে চাও। এবং যদি বেসিক টু হিরো কোর্সের সকল ক্লাস তুমি ফ্রিতে পেতে চাও, তাহলে আমাদের FB যে গ্রুপ আছে, FB পেজ বা FB গ্রুপ আরওপি একাডেমি, সেই পেজে ফলো দিয়ে দাও। এবং আমাদের এই পেজটি সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ক্লাস যাতে তুমি সবার আগে পাও, তাহলে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিন তুমি ভালো থাকো। খুদা হাফেজ।